পৃথিবীর সকল প্রাণীরা আপাতপক্ষে নিতান্ত অসহায়। সবথেকে বেশি অসহায় আমরা, মানুষ। তাদের নিজের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ক্ষমতা বলেও তাদের পক্ষে জানা সম্ভব নেই আগামী সেকেন্ডে তাদের সাথে কি হবে। অথচ আমাদের সেই জীবন নিয়ে কত পরিকল্পনা, সুখে থাকার প্রবল চেষ্টা আমাদের, কিন্তু শেষমেশ কিছুই আমাদের হাতে নেই। কিন্তু এই ক্ষমতাহীন আমরা নিজেদের নিয়ে বড়াই করি, দর্প দেখাই, ভাবি আমরা চাইলেই সব পারবো। আমরা কি কেউ জানতাম শুক্রবারের সেই পিকনিক থেকে ফেরার কালে আমাদের সাথে এমন কিছু ঘটবে যার রেশ সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। আমি মাথায় চোট লাগার পর আমি ভেবেছিলাম আমি মরেই গেছি। পার্থিব কোনো শব্দ আমার কানে আসছিল না। আমার মস্তিষ্ক কেমন শূন্য হয়ে গিয়েছিল। স্নায়ুর অসারতা কাটালো যখন নীরবতা চিরে আমার মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। পাশে ফিরে তার দিকে তাকাতেই দেখলাম কৃপার মাথা ফুলে গেছে, ব্যথায় সে কাঁদছে। অথচ তার কান্নার শব্দটা এত ক্ষীণ। আমি দেখলাম আমার সাহেব জ্ঞান শূন্য। তার মাথা থেকে গল গল করে রক্ত পড়ছেন। তিনি আমাদের দিকে পেছনে ঝুঁকে এসেছিলেন, ওভাবেই ঝুলে আছেন। ডান হাতটা অসাড়। মিষ্টি আপু কাতরাচ্ছেন ব্যথায়। বাচ্চাটা ঠিক আছে তো? আলো আঁধারির মায়ার তার ব্যথাতুর মুখটা দেখা গেল না। আর শাহনওয়াজ সাহেবের মাথাটা স্টিয়ারিং এর উপর ঝুলেছিল। বর্ষণের রাতের আলো আঁধারিতে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত হয়ে চোখ বুজে রেখেছেন। আমার চোখ কেমন ভারী হয়ে এলো, মাথাটা টনটন করছে। উষ্ণ তরল আমার কপাল বেয়ে নেমে আসছে, আমি ঠিক টের পাচ্ছি, কিন্তু শরীর নাড়ানোর কোনো ক্ষমতা নেই। গলা দিয়ে স্বর বের হচ্ছে না। কালো ধোঁয়ায় গাড়ি ছেয়ে গেছে। চোখ জ্বলছে খুব। কানে আসছিল কৃপার কান্নার শব্দ আর বাহিরের বর্ষার নির্দয় আর্তনাদ। আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম। আমার জ্ঞান ছিল, কিন্তু আমার শরীর নিস্পন্দ। মেয়েটা আমাকে জড়িয়ে কাঁদছে, অথচ আমার তাকে জড়িয়ে ধরার শক্তি নেই। বেশ কিছু সময় কাটলো ওভাবে। হঠাৎ কানে এলো বাইরের হট্টগোল। অ্যাম্বুলেন্সের শব্দ কানে আসছে, মনে হচ্ছে দূর থেকে ভেসে আসছে। দুটো গাড়ির দুর্ঘটনা অবশেষে কারোর চোখে পড়েছে। অ্যাম্বুলেন্স এসেছে। আমাদের 5টা প্রাণকে তারা গাড়ি থেকে বের করলো। আমি তখনও তাকিয়ে রয়েছি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। যেন কেউ গলা টিপে রেখেছে। আমাদের হাসপাতালে আনার পর আমার ঘোর কাটলো। আমার মাথার রক্ত দ্রুত বন্ধ করার চেষ্টা করা হলো। আমার মাথায় সেলাই লাগলো 7টা। বাম হাত ফুলে ঢোল। এই হাতে আমি কৃপাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। সামনের সিটে চাপ পড়ে হাত ফুলে গেছে। অনেক সময় পর আমার মস্তিষ্ক সচল হলো। অনুভূত হচ্ছে দেহের যন্ত্রণাগুলো। কি তীব্র যন্ত্রণা! আমার ভ্যাবলামো কাটতে আমি পাগলের মতো কৃপাকে খুঁজলাম। সেই ভয়ঙ্কর দুমড়ানো গাড়িটার কথা মনে পড়তেই আমার বুকের ভেতরটা অস্থির হয়ে গেল। দম বন্ধ করা একটা অস্বস্তি আমার গলা টিপে ধরল। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পরিণতি কি হবে তা আমার মস্তিষ্ক কল্পনা করতে লাগলো। ব্যগ্র হয়ে পাশে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয়কে ক্ষীণ স্বরে শুধালাম, আমার পরিবারের সবাই বেঁচে আছেন তো? ওয়ার্ড বয় কেমন পাংশু হাসলো, তারপর দেখিয়ে দিল দুটো বেড। সেই দৃষ্টি অনুসরণ করতেই দেখলাম আমার পাশের বেডে কৃপা বসে আছে। তার হাতে একটা চকলেট, মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে স্যালাইনের ক্যানোলা। আমার মেয়েটা খুব যত্ন করে হাতে চকলেট খাচ্ছে। তার মুখখানা কেমন ফুলে গেছে, ব্যথায় অনেক কেঁদেছে নিশ্চয়ই। আমার মেয়ে বেঁচে আছে এটা অনুধাবন হতে আমার চোখ ভিজে এলো। ইচ্ছে হলো মেয়েটাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে নেই, কিন্তু হাতে ব্যান্ডেজ আমার। আমার বাম পাশের বেডে সাহেব, তার চোখ বন্ধ। সাহেবের হাতে এবং কাঁধে প্লাস্টার, ব্যান্ডেজ, মাথায় সাদা ব্যান্ডেজ। ওয়ার্ড বয়কে উদ্গ্রীব হয়ে শুধালাম, ওনার কি হয়েছে? ডান কাঁধের হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, মাথায় সেলাই লেগেছে, কিন্তু আল্লাহর রহমত খুব গুরুতর না। তবে আমরা ওয়ার্ডে শিফট করব, উনি কেবিনে যাবেন না। আর বাকিরা, মানে আমাদের সাথে যে আরেকজন পুরুষ আর মহিলা ছিলেন, মিষ্টি আপু, উনি প্রেগনেন্ট। ওয়ার্ড বয় আমার স্যালাইনের নবটা ঠিক করে বললেন, হ্যাঁ, ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ওনার খুব ব্লিডিং হয়েছে, রক্ত দেওয়া হয়েছে। বাচ্চার পালস মনিটরিং চলছে। আর শাহনওয়াজ সাহেব, যিনি ড্রাইভিং সিটে ছিলেন,
জি, উনি লাইফ সাপোর্টে আছেন। ওনার অবস্থা খুব খারাপ। স্টিয়ারিং বুকে লেগেছে, ফুসফুস ফুটো হয়ে গিয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে অনেক, হার্টের রক্তনালী ছিঁড়ে গেছে, ব্রেন কাজ করছে না। বাঁচবে কিনা বলতে পারছি না, দোয়া করুন। কথাটা শুনতে আমি থম মেরে গেলাম। মিষ্টি আপা আইসিইউতে, তার অবস্থা ভালো না। এদিকে শাহনওয়াজ সাহেবের এই অবস্থা। আমার হাত পা কাঁপছে, কেমন ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতরটা আরো অস্থির হয়ে উঠল। শাহনওয়াজ সাহেবের কিছু হয়ে গেলে কি করে সামলাবো মিষ্টি আপুকে? তার যে গোটা জীবনটা শাহনওয়াজ সাহেবকে নিয়ে। বিয়ের পর থেকে ধীরে তিনি মিষ্টি আপুর সর্বস্ব জুড়ে নিজেকে বিস্তার করেছেন। যে বিয়েটা একটা সময় শুধু দায় ছিল, সেই বিয়েটা মিষ্টি আপুর হাসির কারণ হয়ে গিয়েছিল। কি জবাব দিব? আমার মিষ্টি আপুটা সদ্য সুখের দেখা পেয়েছে। একটা নিষ্পাপ প্রাণ কি তার বাবার ছায়া পাবে না? আল্লাহর কাছে ভিক্ষা চাইলে কি তিনি দিবেন আমার মিষ্টি আপুর সুখটা? আমি হাত জড়ো করে আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, যেন মিষ্টি আপুর সুখ অক্ষত থাকে। না, দোয়াটা কবুল হলো না। হয়তো ভবিতব্য এটাই ছিল। শাহনওয়াজ সাহেবকে বাঁচানো গেল না। হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়েছে তার, ফুসফুস আর কাজ করছিল না, প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে। ফলে লাইফ সাপোর্ট থেকে ঘোষণা হলো তিনি মৃত। মিষ্টি আপুর জীবন থেকে সব সুখটুকু মুছে দিয়ে তিনি সেদিন মধ্যরাতে অজানা দেশে রওনা দিলেন। আর সেই ঘটনা আমাদের জীবন বদলে দিল। মিষ্টি আপু এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে বলে তাদের কেবিনে শিফট করা হলো। আমরা তখনই কিছু জানাইনি তাকে। সাহেব কেমন পাথর হয়ে গেলেন। তিনি শুষ্ক চোখে শুধু বোনকে দেখছিলেন। শাহনওয়াজ সাহেবের বাড়ির লোকেরা এলেন। তারা লাশ নিয়ে গেলেন দাফনের জন্য। একটিবারও খোঁজ নিলেন না মিষ্টি আপু আর বাচ্চা কেমন আছে। আশ্চর্যজনক বিষয় ঘটল এরপর। পুলিশ এলো হাসপাতালে। সাহেব তখনও ওয়ার্ডে। তার প্লাস্টার খোলা হয়নি। জানা গেল সাহেব এবং আমাদের নামে পুলিশ কেস হয়েছে। আমরা নাকি শাহনওয়াজ সাহেবকে মেরে ফেলেছি। নয়তো গাড়িতে 5 জন, অথচ মৃত্যু একজনের হবে কেন? আমি থমকে গেলাম। মিষ্টি আপু তখন কেবিনে, মনিটরিং এ রাখা হয়েছে। সাহেবের কাঁধে ফ্র্যাকচার। আমার ছোট কৃপার মাথাটা ফুলে আছে, ব্যথায় ঘুমাতে পারে না। আমার মাথার সেলাই খোলা হয়নি, অথচ বলে কিনা আমরা শাহনওয়াজ সাহেবকে মেরে ফেলেছি। পুলিশ এলেন, আমাদের জিজ্ঞাসাবাদ হলো। গাড়িটা নাকি স্টেশনে নেওয়া হয়েছে, তখনও আমাদের নামে ওয়ারেন্ট বের হয়নি। ইনভেস্টিগেশন চললো। বলা হলো আমরা যেন পালানোর কোনো চেষ্টা না করি। পরে জানতে পারলাম এই নোংরামির কারণ। শাহনওয়াজ সাহেব তার সম্পত্তির অর্ধেকটা তার মা এবং অর্ধেকটা মিষ্টি আপুর নামে উইল করেছিলেন। এই সংবাদ মিষ্টি আপুও জানতেন না। এ কারণেই তার বোন এবং ভাইয়ের একটা মিথ্যে কেস সাজালেন, যেন মিষ্টি আপু সেই সম্পত্তিটা না পায়। একবার প্রমাণ করতে পারলেই হলো যে মিষ্টি আপু বা আমরা শাহনওয়াজ সাহেবকে খুন করেছি, তাইলে সম্পত্তি তারা পেয়ে যাবে। কি নোংরামি! অথচ আমার মিষ্টি আপু সেই সম্পত্তির প্রতি লোভ ছিল না। তার তো শুধু তার শাহনওয়াজ সাহেবকে চাই। যখন শাহনওয়াজ সাহেবের মৃত্যু সংবাদ তাকে দেওয়া হলো, তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন। বললেন, কি ফাজলামো করছো ভাবি? আচ্ছা সরো, ওনাকে দেখবো। আমি নীরব রইলাম। কি উত্তর দিব? যখন বাস্তবতা অনুভূত হলো, মিষ্টি আপু কেমন যেন উন্মাদ হয়ে গেলেন। হাউমাউ করে কেঁদে উঠলেন। বারবার বলতে লাগলেন, তুমি মজা করছো তাই না? উনি আমাকে একা ফেলে যেতেই পারেন না। উনি আমাকে বলেছেন, মিষ্টি, আমি তোমার হাত ছাড়বো না। তার হৃদয়গ্রাহে সেই আর্তনাদ এখনো আমার শরীরে কাটা দেয়। এক পলক শাহনওয়াজ সাহেবকে দেখার জন্য তিনি ছটফট করতেন, কিন্তু তার দাফন হয়ে গেছে। মিষ্টি আপুর ভাগ্যে শেষ দেখাটাও ছিল না। তারা দেখতেই দিল না। শেষ পর্যন্ত পাগলামির মাত্রা ছাড়া হলে মিষ্টি আপুকে সিডাটিভ দেওয়া হলো। তখন শান্ত হয়ে পড়ে থাকলেন বিছানায়। আমার শাশুড়ি মেয়ের এমন হাল দেখে আঁচলে মুখ চেপে কাঁদতেন। আমার সাহেব সামনেও আসতেন না। হয়তো বোনের এই অবস্থা তিনি সহ্য করতে পারবেন না। শাহনওয়াজ সাহেবের মা মিষ্টি আপুকে আর ওই বাড়িতে ঠাঁই দিলেন না। তিনি অস্বীকার করলেন মিষ্টি আপুর বাচ্চাকেও। যখন তিনি বলেছিলেন, আমার ছেলের খুনিদের আমার ঘরে জায়গা নেই, আমার ছেলের কবরের কাছেও যেন এরা না যায়। আমার ইচ্ছে হয়েছিল তার চুলের মুঠি চেপে ধরি,
সাহেব খুব ক্ষেপেছিলেন এমন আচরণ দেখে। সামান্য সম্পত্তির জন্য এত নিজ কাজ করবে তারা? গজগজ করে বলেছিলেন, এমন ছোট লোক জানলে কোনোদিন এই ঘরে বিয়ে দিতাম না। মিষ্টি আপু তার হাত ধরে কাতর স্বরে বলেছিলেন, ভাইয়া, উনি খুব ভালো মানুষ। উনি আমাকে কখনো কষ্ট দেননি। আজ উনি থাকলে এমনটা হতে দিতেন না। উনি ছোট লোক না। জানি তোমার ঘাড়ে আবার চেপে বসেছে, তবে ওনাকে দায় দিও না। এই, ঘাড়ে চেপে বসছিস মানে? আমি কি কখনো বলেছি সেটা? এই, আমি কি অপদার্থ নাকি? এই মুহাইমিন সরকারের এত খারাপ দিন আসেনি যে আমার বোনকে খাওয়াতে পারবো না। শোন, এই ভাই এখনো আছে, এই বাড়ি তোর, তাই কোনোদিন এই কথা বলবি না। সাহেব তার বোনকে আগলে নিল। শাহনেওয়াজ সাহেবের বিয়োগের ক্ষতটা কতটা গভীর ছিল তা আমরা কল্পনাও করতে পারিনি। আমার হাসি খুশি মিষ্টি আপু কেমন নিষ্প্রভ হয়ে গেল। জানালার ধারে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, ভাবি, উনি থাকলে এখন অফিস যেতেন। উনি সকালে আমার মাথায় চুমু এঁকেই বের হতেন। আচ্ছা ভাবি, যদি এত তাড়াতাড়ি ওনার যাবার কথা ছিল, তাহলে আমাকে এত ভালোবাসায় মোড়ালেন কেন? আমার মনে হয়েছিল এই কয় বছর আল্লাহ আমার জীবনে সব সুখ ঢেলে দিয়েছেন। ভাবি, ওনার বদলে আমার মৃত্যু হতো, ওনাকে কেন আল্লাহ নিয়ে গেলেন? আমার বাচ্চাটা জানতেও পারলো না তার বাবা তাকে কতটা ভালোবাসতো। জানো ভাবি, ওনার একটা বদ অভ্যাস ছিল। অফিস থেকে এসে আমার পেটে হাত দিয়ে বলতেন, বাবু, মাকে কষ্ট দেওনি তো? আচ্ছা ভাবি, আল্লাহ কেন আমার সুখ এইভাবে কেড়ে নিলেন? মিষ্টি আপু শুধু প্রলাপ বলতেন। ওনার চোখের নিচে কেমন কালি জমে গিয়েছিল। আমি শুধু বোঝাতাম, আপনাকে বাচ্চাটার জন্য এখন শক্ত থাকতে হবে। ভুলে যাবেন না, ও কিন্তু শাহনওয়াজ সাহেবের শেষ স্মৃতি। তার প্রলাপ শুনে আমার শাশুড়ি শুধু কাঁদতেন আর বলতেন, আমার মেয়েটার সাথে এমন কেন হলো? সত্যি, কেন আমাদের মিষ্টি আপুর সাথে এমন হলো? আমার সাহেব কঠিন হাতে আমাদের ঘরকে সামলে নিয়েছিলেন। মিষ্টি আপুর যেন কোনো অসুবিধা না হয় সেটাই তিনি নিশ্চিত করলেন। আমরা ভেবেছিলাম শাহনওয়াজ সাহেবের গত হওয়াটাই আমাদের জীবনের সব থেকে কষ্টের ঘটনা। কিন্তু আমাদের বিপদ যে তাতেই সীমাবদ্ধ নয় তা টের পেলাম যখন সাহেবের নামে ওয়ারেন্ট হলো। এক সকালে আমাদের বাড়ি পুলিশ এলো। সাহেব তখন নাস্তা করছিলেন। প্লাস্টার খোলা অফিস যাবার জন্য প্রস্তুত তিনি। ঠিক তখনই এলো পুলিশ। জানতে পারলাম শাহনওয়াজ সাহেবের খুনের দায়ে আমার সাহেবকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। শাহনওয়াজ সাহেবের ভাইয়েরা পুলিশকে টাকা খাইয়ে সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যে মামলা দায়ের করালেন। গাড়ির ব্রেক আগ থেকে ফেল ছিল এমন একটা মিথ্যে প্রমাণ সাজালেন। ফলে কেস আমাদের অনুকূলে গেল না। ব্রেক ফেল থাকা শাহনওয়াজ সাহেবের দুর্ঘটনা ঘটেছে। সেদিন বৃষ্টি ছিল, ফলে দুর্ঘটনা ঘটা সহজ। তাই এই সব কিছু পরিকল্পিত ছিল। এমন ভাবেই সব পরিকল্পিত যেন সবাই বেঁচে থাকে আর শুধু শাহনওয়াজ সাহেব মারা যান। ফলে মিষ্টি আপু সব সম্পত্তি পাবেন। আর এইসব করেছেন আমার সাহেব। কি নোংরামি! সামান্য সম্পদের জন্য আমার সাহেবের মতো সৎ মানুষকে খুনি বানিয়ে দিল। পুলিশ এসেছিল 4 জন। তারা আমার সাহেবকে হ্যান্ডকাপ পরালেন। আমার সাহেব এক অবিশ্বাস্য চোখে সেই বদ্ধ হাতের দিকে চেয়েছিলেন। তার কপাল কুঁচকে এলো। তিনি কঠিন স্বরে শুধালেন, প্রমাণ কি? পুলিশের একজন বললেন, প্রমাণ ফরেনসিক রিপোর্ট। এবার চলুন, ভালোই ভালোই গেলে আমরা দুর্ব্যবহার করব না। যখন আমার সাহেবকে নিয়ে যাচ্ছিল, আমি তাকে জাপটে ধরেছিলাম। পাগলের মতো বলেছিলাম, আমার সাহেব কিছু করেনি। উনি এমন করলে নিজের পরিবারকে কেন বিপদে ফেলতেন? আমার মেয়ে তার বাবাকে ধরে নেওয়া দেখে কি কান্না! প্রচুর ভয় পেয়েছিল সে। সে আমার সাহেবের পা ধরে রেখেছিল। ছোট ছোট হাতে তার বাবাকে সে যেতে দিবে না। পুলিশের দয়া হলো না। তারা টেনে হিঁচড়ে একেবারে আসামির মতো তাকে গাড়িতে ঢোকালেন। আমার সাহেব চল শক্ত করে অবিচল ছিলেন। দৃঢ় প্রস্তরের মতো শক্ত রইলেন তিনি। গাড়িতে ওঠার সময় তিনি আমাকে আদেশ করলেন, কিছু হবে না, আমি যাবো আর আসবো। তুমি মিষ্টি আর মাকে সামলাও, আর কেঁদো না, আমি আসছি। সাহেব এলেন না। তাকে কোর্টে চালান করা হলো। পরদিন যখন তাকে দেখতে গেলাম, আমার মনে হলো কেউ আমার বুকে ছোড়াঘাত করছে। আমার সাহেবের মুখটা শুকিয়ে গেছে। তারা মারধর করেনি, তবে তার ময়লা জামা, বাড়ন্ত দাড়ি আর শুষ্ক চোখ জোড়া আমার হৃদয়ে হুল ফোটালো। আমি নিজেকে শক্ত রাখতে পারলাম না।
অসহায় স্বরে বললাম, সব আমার জন্য। আমি আবদার না করলে এগুলো কিছুই হতো না। আমার জন্য সব হয়েছে। সাহেব রুগ্ন স্বরে বললেন, আমি মরে গেছি? এমন ফ্যাসফ্যাস করছো কেন তুমি? একদম আমার সামনে ফ্যাসফ্যাস করবে না। তোমার জন্য কিছুই হয়নি, যা হবার তাই হয়েছে। আর এমন মরা কান্না করতে হলে বাসায় করবে, আমার সামনে না। বলেই সেই কারার ভেতর থেকে হাতটা বের করে আমার চোখ মুছিয়ে দিতেন। জেল, থানা, পুলিশ, কোর্ট যে মধ্যবিত্তদের জন্য কত বড় অভিশাপ, সেই সময় আমি হাড়ে টের পেলাম। বাবা একজন উকিলের কাছে নিয়ে গেলেন। তার চাহিদা আকাশ সম। আমি সকাল থেকে সন্ধ্যা অবধি তার চেম্বারে বাবার সাথে বসে থাকতাম। কৃপা থাকতো আমার সাথে। ছোট মেয়েটাকে কিনে দিতাম একটা 3 টাকার চিপস। সারাদিনও ওটাই খেত। সন্ধ্যা হলে হতাশ শুষ্ক মুখে আমরা মা মেয়ে ফিরতাম। উকিলের পরামর্শ থাকতো, সমঝোতা করে নিন। খুনের মামলায় আসলে আমাদের করার কিছু থাকে না। বেল খুব টাফ। বাসায় এসে ক্লান্ত শরীরে হেসেলে যেতাম। কৃপা মাঝে মাঝে ঘুমিয়ে পড়তো। মা অসহায়ের মতো শুধাতেন, ব্যবস্থা হলো? বেল হলো মুহাইমিনের। আমি নীরব থাকতাম। এর মধ্যে মিষ্টি আপু কঠিন সিদ্ধান্ত নিলেন। শাহনওয়াজ সাহেবের ভাই বোনদের কাছে অনুরোধ করলেন যেন কেস তোলা হয়। তারা সরাসরি প্রস্তাব দিলেন, সম্পত্তি ছেড়ে দাও। মিষ্টি আপু বিনা দ্বিধায় সব সম্পত্তি তিনি ছেড়ে দিবেন। তার অনাগত সন্তানের কথাও ভাবলেন না। তিনি তার ভাইকে জেলে পৌঁছতে দেখতে পারবেন না। ফলে সাথে সাথেই কেস তুলে নিল তারা। 7 দিন পর আমার সাহেব অবশেষে জেল থেকে বাড়ি ফিরলেন। সাহেবের মুখখানা শুকিয়ে গেছে। সেই ময়লা জামাটাই তার গায়ে। দাড়িগুলো বেড়ে গেছে। পরিপাটি সাহেবকে কেমন ভেসে আসা খড়কুটোর মতো লাগছিল। তিনি যখন বাড়িতে ফিরলেন, প্রথমে শুষ্ক স্বরে বললেন, আমাকে একটু গরম পানি দাও, আমি একটু গোসল করব। আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার দীর্ঘশ্বাসে অবাধ আক্ষেপ ছিল। হয়তো নিজের এই অসহায়ত্ব তার সহ্য হচ্ছিল না। সাহেবের জেলে যাওয়া নিয়ে পাড়াতে অনেক রটনা রটল। সত্য নিয়ে মাথা ব্যথা কারণ নেই। তবে মুহাইমিন সরকারের নাক উঁচু দর্প চূর্ণ বিচূর্ণ দেখতে তাদের যেন আনন্দ। বাড়ি বয়ে লোক আসতো, খোঁচা মেরে কত কথা বলতো। আমাদের অবর্তমানে আমাদের নিয়ে বিদ্রূপ হতো। কিছু মানুষ অন্যের বিপদে উল্লাস করে, তবে সেই মানুষের সংখ্যা যে এত বেশি তা কে জানতো। সাহেবের জেলে যাওয়ার ঘটনা ছড়াতে ছড়াতে তার অফিসেও জানাজানি হলো। বিষয়টা হেড অফিস অব্দি পৌঁছালো। সাহেবকে জবাবদিহি করতে হলো অনেক, কিন্তু সেই জবাবদিহিটা খুব একটা কাজে দিল না। একদিন ভর সন্ধ্যায় সাহেব বাড়ি ফিরলেন। তার মুখখানা মলিন। ঘরে প্রবেশ করতে আমি বললাম, গরম পানি দিব? দাও। শোনো। বলুন। সাহেব ম্লান স্বরে বললেন, এখন থেকে খরচ কমিয়ে ফেলতে হবে। মেপে মেপে চলতে হবে। কেন বলুন তো? কারণ আমার চাকরিটা আর নেই। এখন তোমার সাহেব বেকার। কথাটা বলে ক্লান্ত শরীরটা টেনে উপরে চলে গেলেন। আমি ছায় দাঁড়িয়ে রইলাম। আল্লাহ আমাদের কি পরীক্ষাটা নিচ্ছেন? যখন বিপদ আসে হয়তো একত্রে আসে। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নেন, আমাদের ধৈর্যের পরীক্ষা। যে যত ধৈর্যশীল হবে তার পক্ষে বিপদের সময়টাতে ততটা সহজ থাকা সম্ভব। যেমনটা আমার সাহেব। সাহেবকে দেখে বোঝার উপায় ছিল না যে তার মাথায় কতগুলো চিন্তা। মেয়ে ছোট, বোন গর্ভবতী, মা অসুস্থ। সবকিছু মিলে একটা যাচ্ছে তাই অবস্থা। কিন্তু সাহেব অনড়। তিনি পরদিন থেকে প্রতিদিন সিভির ফাইল হাতে সকাল 8টায় বের হতেন নতুন চাকরির খোঁজে। ফিরতেন রাত 8টায়। তাকে দেখে আমাদের মনে একটু সাহস জন্মাতো। কিন্তু সেই সাহস পর মুহূর্তে দমে যেত যখন রাতে শুকনো মুখে সাহেব ফিরতেন। তার শুকনো মুখটা দেখলে আমার বুকটা ভার হয়ে উঠত। মানুষটা তার ভাবমূর্তির পরিবর্তন করতো না। প্রস্তরের মতো কঠিন একটা ভাব অক্ষত রেখে আমাকে বলতো, গরম পানি দাও। সাহেবের চাকরি চলে যাওয়ায় আমাদের পরিবারের উপর এভারেস্ট সম বিপদ নেমে এসেছে। এভারেস্ট সম, কারণ আমাদের পরিবারের আয় কম ব্যক্তি শুধুমাত্র সাহেব ছিলেন। মাহমুদ তখনও লেফটেন্যান্ট হয়নি। তার ট্রেনিং চলে চট্টগ্রামে। তাকে শুধু শাহনওয়াজ সাহেবের মৃত্যুর সংবাদটি জানানো হয়েছিল। বাকি কোনো কুৎসিত ঘটনা সাহেব তাকে চিঠিতে জানাননি, যেন সেই কুৎসিত ঘটনাগুলো মাহমুদের জীবনে কোনো প্রভাব না ফেলে। প্রথম 1 মাস সাহেবের জমানো টাকা দিয়ে কোনো মতে চালিয়েছিলাম।
পরের মাস থেকে অভাব এসে দাঁড়ালো আমার ঘরে। জমি জমা কিছু ছিল অবশ্য, কিন্তু সেগুলো বিক্রি করলেন না সাহেব। তার কথা, আমি পঙ্গু হয়ে গেছি নাকি যে জমি বিক্রি করে আমাকে খেতে হবে? প্রতিদিন তিনি পকেটে 20 টাকা নিয়ে বের হতেন চাকরির খোঁজে। চাকরিগুলো হতে যেও হতো না যখন তারা জানতে পারতেন আগের চাকরিটা কেন চলে গেছে। রাতের বেলা শুকনো মুখে তিনি বাড়ি ফিরতেন, ক্লান্ত শরীরটা নিয়ে ঘরে চলে যেতেন। রাতে যখন মাঝে মাঝে আমার ঘুম ভাঙতো, আমি দেখতাম সাহেব পায়চারি করছেন, তবু আশাহত হতেন না। অভাব যখন চরমে, তখন আমি জরিনা আপাকে ছেড়ে দিতে চাইলাম, কারণ তার বেতনের টাকায় মিষ্টি আপু ডাক্তারের খরচ হয়ে যাবে। জরিনা আপাকে যখন কথাটা বললাম, তিনি চেতে বললেন, এই মাতারি, তোমার টাকায় কি আমি বড়লোক হয়ে যাব? লাগতো নাই টাকা। তিনি কাজ ছাড়লেন না। আমি অসহায়ের মতো বললাম, তুমি বিনা বেতনে চাকরি করবা? তোমার খাইস্টা জামাই চাকরি পাইলে বাকিগুলো নিয়ে নিমু, এত চিন্তা করন লাগতো না। বললেই কি হয়, চিন্তা করা লাগবে না। চিন্তাগুলো এমনি এমনি চলে আসে। বিয়ের পর থেকে যে বাড়িতে আমি মাছ বা মাংস ছাড়া কোনো রান্না দেখিনি, সেই বাড়িতে এখন মাছ আনা হয় সপ্তাহে একদিন, মাংস আনা হয় মাসে একদিন। সাহেবের নির্লিপ্ততাও একদিন ভেঙে গেল যখন খেতে বসে আমার মেয়ে বায়না ধরলো সে মুরগি আর পোলাও খাবে। তার সবচেয়ে প্রিয় খাবার সেটা। পাশের বাড়ির ছোট মেয়েটার জন্মদিন ছিল আগের দিন। সেখান থেকে কৃপার জন্য খাবার এসেছিল। সেজন্য কৃপা পরদিনও খাবার সময় বলল, মুরগি খাবো, ইতা খাবো না। সাহেব কিছু সময় স্থির চোখে মেয়ের দিকে চেয়ে রইলেন। তার চোখে আমি অসহায়ত্ব দেখলাম। এক লুকানো ব্যথা ফুটে উঠল। সাহেব কোনো মতে খেয়ে উঠে গেলেন। আমি তার জন্য চা বানিয়ে ঘরে গিয়ে দেখলাম তিনি নেই। তাকে পেলাম ছাদে, এক কোনায় নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। আকাশের দিকে মুখ করেছিলেন বলে আমাকে খেয়াল করলেন না। আমি তার পাশে দাঁড়ালাম। তার মুখের দিকে চাইতে আঁতকে উঠলাম। সাহেবের মুখখানা ভীষণ মলিন, চোখ জোড়া বিষণ্ণ, ব্যর্থতা সেই দৃষ্টি থেকে চুয়ে চুয়ে পড়ছে। আমার মনে হলো এই মানুষটাকে ছুলেই তিনি ভেঙে গুড়িয়ে যাবেন। আমি সেই প্রথমবার এত ভঙ্গুর দেখেছিলাম। তার কাঁধে হাত রাখতে তিনি কাতর স্বরে বললেন, আমার পকেটে 5 টাকা আছে কানন, আমার মেয়েটা মুরগি খেতে চায়। অথচ আমি কি দুর্ভাগ্য বাপ, ওকে কিনা খাওয়াতে পারছি না। আমি তাকে জড়িয়ে ধরলাম সাথে সাথে। আমার কঠিন সাহেবকে ভেঙে যেতে দেওয়া অন্যায় হবে। আমার বুকটা খামচি মেরে উঠল। মনে হলো তিনি ভেঙে গেলে আমরা 4টা প্রাণী ভেসে যাব। আমি তার পিঠে হাত বুলিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। আমাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা, সব ঠিক হয়ে যাবে। আমি কি খুব লোভী মানুষ কানন? আমার চাহিদা কি খুব অতিরিক্ত, তাই আল্লাহ আমার ওপর বেরাজ? আমি তো শুধু আমার পরিবারকে নিয়ে সুখে থাকতে চাই। এই চাহিদাটা কি খুব বেশি? আমার ঘাড়ে গরম তরলের অস্তিত্ব অনুভূত হলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। তার পিঠে হাত বুলিয়ে দিলাম। মনে হলো আমি একটা বাচ্চাকে জড়িয়ে রেখেছি। তার অশ্রু আমার কাঁধ ভিজিয়ে দিচ্ছিল। আমি আকুল স্বরে বললাম, আল্লাহ তার বান্দাদের কখনো ফেলে দেন না। আমাদের ধৈর্য ধরতে হবে, এটুকুই। কঠিন সময়টা কেটে যাবে, আর কদিন মাত্র। আর আপনি খুব ভালো বাবা। আপনার মতো বাবা, স্বামী, ছেলে, ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা ভাগ্যবান। কখনো নিজেকে ব্যর্থ ভাববেন না। আপনি আছেন বলে আমরা এতটা নিশ্চিন্ত জীবন কাটাচ্ছি। আপনি ভেঙে পড়লে আমাদের কি অবস্থা হবে বলুন তো? এই সময়টা কেটে যাবে, রাতের পরে দিন আসে, আমাদের সুদিন আবার ফিরে আসবে। সাহেব আমাকে জড়িয়ে ধরে রইলেন অনেক সময়। তার অস্ত্রগুলো এত ভারী মনে হলো। আমার কঠিন সাহেবের সেই জীর্ণ ভঙ্গুর অবস্থাটার কথা আমি কখনোই ভুলতে পারি না। সেটাই প্রথম এবং সেটাই শেষ। সেই বিকেলেই সাহেব আমাদের সামনে প্রথম এবং শেষবারের মতো কেঁদেছিলেন। মাহমুদ লেফটেন্যান্ট হবার পর প্রতি মাসে সে এক অংশ টাকা পাঠাতো। সাহেবের কড়া নির্দেশ ছিল যেন এই টাকাটা শুধু মা এবং মিষ্টির জন্যই ব্যবহৃত হয়। আমি বুঝেছিলাম কেন। যে মানুষটি এতকাল বটবৃক্ষের মতো সব সামলে এবং আগলে এসেছেন, রক্ত পানি করে তাদের প্রয়োজন মিটিয়েছেন, সে কি করে তার ছোট ভাইয়ের টাকা খাবে? তার নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করত। লজ্জাও পেতেন কিঞ্চিত। মা মাহমুদকে তার চাকরি চলে যাবার কথা জানানোতেও খুব রেগেও গিয়েছিলেন।
সাহেবের যুদ্ধ তখনও চলমান। এর মধ্যে আমি একটা টিউশন পেলাম। ছোট একটা মেয়েকে ড্রয়িং শেখাতে হবে। মাসে আমাকে 100 টাকা দেওয়া হবে। ড্রয়িং এর জন্য 100 টাকা তখন অনেক। সামনে কৃপার জন্মদিন। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। সাহেবকে জানাতেই তিনি শুধু হু বললেন। মিষ্টি আপুর তখন 5 মাস চলে। শাহনওয়াজ সাহেবের মৃত্যুর শোক তার জীবন থেকে তখনও কাটেনি। তবু বেঁচে থাকা, কারণ বাচ্চাটি যা শাহনওয়াজ সাহেবের শেষ স্মৃতি এবং মিষ্টি আপুর শেষ সম্বল। মা প্রতিদিন বাহিরে দরজার কাছে বসে রইতেন একটা সুখবরের আশায়। কিন্তু সেই সুখবরটা এলো না 3 মাস ধরে। এই 3টা মাস ঠিক কি করে চালিয়েছি সেটা কেবল আমি এবং সাহেব জানি। সাহেবের জমানো টাকাগুলো সব শেষের পথে। দুশ্চিন্তায় নির্ঘুম পায়চারি করতেন সাহেব। আমি রাতে মাঝে মাঝে তাকে টেনে এনে শোয়াতাম। বুকে মাথা রেখে বলতাম, ঠিক হয়ে যাবে, দেখবেন কালকেই একটা চাকরি হয়ে যাবে। আমার জোড়াতালির সংসারে হঠাৎ আল্লাহ এক ফেরেশতাকে পাঠালেন। আমাদের সামনের বাসা নতুন ভাড়াটে দ্বিতীয় আপা চাকরি করতেন একটা বড় অফিসে। তিনি এক বিকেলে এসে আমাকে এবং মিষ্টি আপুকে অনুরোধ করলেন, আমার কাল অফিসে খুব বড় অনুষ্ঠান, 20 জনের রান্না। মিষ্টির রান্না তো এলাকায় খুব প্রচলিত। জানি তোমার শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু আমার যে তোমার সাহায্যের খুব প্রয়োজন। বাজারের খরচ আমার, আর রান্না বাবদ তোমাকে আমি 500 দিব। মিষ্টি আপু আমার দিকে চাইলেন। আমি তার হাত চেপে বললাম, আমি আর জরিনা আপু আছি, তুমি হ্যাঁ বলে দাও। মিষ্টি আপু হ্যাঁ বলে দিলেন। ব্যাস, আমরা 3জন মিলে রান্না করলাম সেই 20 জনের রান্না। প্রথমে হিমশিম খেলেও আমরা ঠিক 1টার মধ্যে তাদের টিফিন পৌঁছে দিলাম। রান্নার বেশ প্রশংসা হলো। মিষ্টি আপু রান্নার টাকা তো থেকেই গেল, উপর থেকে সেই বাজার আমাদের 3 দিন চলে গেল। বাসায় ফিরে যখন সাহেব দেখলেন এলাহি আয়োজন, তিনি শুধালেন, আমি তো শুধু পুঁইশাক আর কার্প মাছ কিনে দিয়েছিলাম, এগুলো কোথা থেকে এলো? আমি তাকে সব বললাম। তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। রাতে আমার মাথায় একটা বুদ্ধি এলো, কিন্তু সেটা যখনই সাহেবকে বলতে গেলাম, দেখলাম তিনি ঘুমিয়ে কাঁদা। অবশ্য সেই সকালে বের হন, সারাদিন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেন। ক্লান্ত হওয়াই স্বাভাবিক। তবে আমার মাথায় যে বুদ্ধি এলো তা আমি কিছুতেই দমাতে পারলাম না। পরদিন মা এবং মিষ্টি আপুকে আমার নতুন ব্যবসার বুদ্ধিটা জানালাম। আমরা ক্যাটারিং বিজনেস করব, অফিস টু অফিস খাবার দিব। রোজের খাবারের দাম হবে 20 টাকা, মেনুর উপরে সেই দাম। যে যেমন মেনু খাবে তার দাম তেমন। মিষ্টি আপু চিন্তিত স্বরে বললেন, এত টাকা দিয়ে কি আমাদের থেকে কেউ খাবার কিনবে? মাসে 600 টাকা। চেষ্টা করে দেখি না। টাকা লাগবে না, ব্যবসা বললেই কি শুরু হয়? টাকাটা না হয় আমি ব্যবস্থা করব। আর কাস্টমার কাকে বিক্রি করবে? এক কাজ করি, অফিসে অফিসে যে খোঁজ নেই। কি বলছো, এটা কি সম্ভব? আমি বিনয়ের স্বরে অনুরোধ করলাম, একটু চেষ্টা করে দেখি না। মিষ্টি আপু যেন একটু নরম হলেন। প্রথমে দ্বিতীয় আপুকে জানালাম আমাদের বুদ্ধির কথা। তিনি হাসি মুখে বললেন, এমনটা হলে তো খুব ভালো হয়। দাঁড়াও, আমার অফিসে আমি জানাচ্ছি। দ্বিতীয় আপুই প্রথমে আমাদের কাস্টমার এনে দিলেন। তার অফিসে 4জন দূর থেকে আসেন। তাদের সকালবেলা লাঞ্চ আনা হতো না, ফলে তাদের দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর আমাদের মূলধন দিলেন আমার বাবা। বাবার পেনশনের এক অংশ টাকা আমাকে দিলেন তিনি। তাই দিয়ে আমরা টিফিন ক্যারিয়ার কিনলাম। সাহেব তখনও জানেন না। তিনি জানলেন 3য় দিন। আমি আর মিষ্টি আপু সেদিন টিফিন দিতে দ্বিতীয় আপুর অফিসে গিয়েছিলাম। আসার পথে আরেকটা অফিস বিল্ডিং এ ঢুকলাম। যদি আর কয়েকটা কাস্টমার হয় তাহলে আমাদের ব্যবসাটা পুরোদমে শুরু হয়ে যাবে। আমার বিকালে টিউশন বেড়েছে। মোট 5 জনকে ড্রয়িং শেখাই। মোট 500 টাকা মাসে পাই। সেখানে এই ব্যবসা থেকে বেশি কিছু আসলে আমাদের অভাব শেষ হয়ে যাবে। সেই অফিসেই আমাদের সাহেবের সাথে দেখা। সাহেব সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। আমাদের দেখেই সরু চোখে তাকিয়ে শুধালেন, এখানে কেন? আমি শুকনো ঢুক গিলে বললাম, কাজে এসেছি। কি কাজ? আমি তাকে সব খুলে বলতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন তীক্ষ্ণ চোখে আমার দিকে তিনি চেয়েছিলেন। সেই ভয়ঙ্কর সিংহের মতো চাহনি। এখনই শিকারকে চিরে ফালাফালা করে দিবেন। মিষ্টি আপু আমার বাহু ধরে ভয়ে সিটিয়ে গেলেন। আমার ভয় লাগলো না। তিনি কঠিন স্বরে বললেন, চলো বাসায়। বাসায় এসে যে সাহেব ফেটে পড়বেন আমি আন্দাজ করেছিলাম, এবং তার অন্যথা হলো না। তিনি চিৎকার করে উঠলেন, আমি কি তোমাদের 3 বেলার খাবারের ব্যবস্থা করছি না?
তাহলে আমার ঘরের মেয়েরা বাইরে যাবে কেন? মানছি আমার চাকরি নেই, কিন্তু আমি তো অভুক্ত রাখিনি তোমাদের। কে বলেছে আমরা অভুক্ত বলে পথে নেমেছি? পথে তো নামিনি, একটা ব্যবসা করতে চাইছি। আমি কি এতটা অপারগ? আপনি অপারগ সেটা কখন বললাম? কিন্তু আপনার সহযোগী হওয়াটা তো অন্যায় না। আমরা শুধু আপনার এই চিন্তাটা ভাগ করে নিতে চাই, যেন রাতে আপনি ঘুমাতে পারেন। একটা কথা শুনে রাখুন, আমরা কেউ আপনাকে ছোট করার জন্য এই ব্যবসাটা করছি না। এই পরিবারটার দায়ভার শুধু একা আপনার নয়, এটা আমাদের সবার পরিবার। আমাদের নিজেদেরও লজ্জা লাগে যখন রাতের বেলা আপনি শুকনো মুখে ফিরেন। দুলোকমা খেয়ে উঠে যান যেন পাতিলে ভাতের অভাব না পড়ে। হেঁটে হেঁটে এক অফিস থেকে আরেক অফিস ছুটেন যেন একটা চাকরি হয়। রাতে ঘুম হয় না আপনার, ভাবেন আগামীকাল কি খাওয়াবেন আমাদের। আমাদের আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না। তাই যদি আমার টিউশন পড়ানো আর এই রান্নার ব্যবসায় কিছু উপার্জন হয়, আর আপনি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারেন, তাহলে ক্ষতি কি? আমাদের উদ্দেশ্য আপনাকে নিচু করা নয়। হ্যাঁ, এজন্য আমার শ্বশুরের থেকে তুমি টাকা নিয়েছো, সেটা আমাকে নিচু করা নয়। আমি ধারে নিচ্ছি, লাভ হলে মুনাফা সহ চুকিয়ে দিব, সেটা আপনার চিন্তা করতে হবে না। আমি মনে করি নাই তা আপনাকে অসম্মান করা হয়েছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি, সুতরাং তার থেকে ধার আনা আপনাকে অসম্মান করা নয়। সাহেবের কপালের ভাঁজ মিলিয়ে গেল না, দৃষ্টি নরম হলো না, বরং রাগে গজগজ করতে করতে তিনি বললেন, হ্যাঁ, এখন সবার মাথার শিং গজিয়েছে, সবাই বোঝা শুরু করেছে। আমার কি প্রয়োজন? আমি তো একটা বেকার, ব্যর্থ মানুষ, যত সব। সাহেবের উৎকণ্ঠার কারণ আমি বুঝতে পারছিলাম। তিনি আমাদের ওপর রেগেছিলেন না, তিনি আসলে নিজের ওপর রেগেছিলেন। সেদিন আমি আমার সাহেবকে পড়তে পারছিলাম, রাতে তিনি খেলেন না, বিদ্যুৎ নেই। আমি একটা মোম নিয়ে ছাদে গেলাম, তীক্ষ্ণ ঝাঁঝালো বিড়ির গন্ধ। সাহেব বিড়ি খান ভেবে অবাক হলাম। মোমটা রাখলাম কার্নিশে। বাতাস তখন নেই, আকাশটা মেঘহীন। আমি খুব নরম স্বরে বললাম, কেন এত রাগ করছেন বলুন তো? নিজেকে দোষ দেওয়া বন্ধ কবে করবেন? ঘরে যাও গেদা, ভালো লাগছে না আমার। জানি নিজের ওপর আপনি বিরক্ত, এতটা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিটা হচ্ছে না। হয় তারা ঘুষ চাচ্ছে, নয় তারা আপনার জেলে যাওয়ার কথা শুনে পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনার দোষ নেই। আমার চাকরি থাকলে আজ আমার বউ আর বোনকে এই ভর দুপুরে কোনো অফিসে হকারি করতে হতো না। কে বলেছে আমরা হকারি করছিলাম? শুধু গিয়েছিলাম আমাদের ব্যবসার কথা জানাতে। কাস্টমার না জানলে ব্যবসা বাড়বে কি করে? সাহেব চুপ করে রইলেন। আমি তার বাহুতে মাথা ঠেকিয়ে বললাম, জানেন, মিষ্টি আপু এই কদিন একবারও কাঁদেনি। এ অবস্থায় সে রান্নাঘরের মোড়ায় বসে আমাকে আর জরিনাপাকে দেখিয়ে দিচ্ছিল রান্নাটা কি করে করতে হয়। তার চোখ মুখ চকচক করছিল। এই আয়টা তার নিজের। সে এই কাজগুলো করতে খুব ভালোবাসে, আর সে আপনাকেও খুব ভালোবাসে। আপনার এই অবস্থার জন্য বারবার নিজেকে দোষ দেয়। আপনার চাকরি চলে যাওয়ার জন্য নাকি সে দোষী। এ অবস্থায় এমন আফসোস করাটা কি ঠিক? সে যদি আপনাকে সাহায্য করে একটু স্বস্তি পায়, ক্ষতি কি বলুন? আর যে ভাই বোনের জন্য আপনি এত কিছু করেছেন, আজ সেই ভাই বোন আপনার ঢাল হচ্ছে, সেটা কি মন্দ? আমার তো মনে হয় আপনার আনন্দিত হওয়া উচিত। কারণ কজন ভাই বোন আছে যে নিজের কথা না ভেবে ভাইয়ের কথা ভাবে? জানেন মাহমুদ কি বলেছে? মাহমুদ বলেছে সে এখন থেকে পুরো বেতনটা পাঠিয়ে দিবে, তাও আপনাকে চিন্তা করতে মানা করেছে। আমরা শুধু চাই আপনি ভালো থাকুন, যেমন আপনি চান আমরা ভালো থাকি। চাওয়া পাওয়াটা দুপক্ষের মধ্যেই হোক না। একা একা আর কত ভার বইবেন? এই বিপদটা একটু মিলেমিশেই পার করি। শুনেছি বাবার অসুস্থতার সময় আপনি একা সব করেছেন, তখন আপনার পাশে কেউ ছিল না। এখন তো তেমনটা না, আমরা সবাই আছি। তাহলে কেন নিজেকে এত চাপ দিচ্ছেন? নিজেকে দেখেছেন? আমার হাতটা গাঁটটা সাহেব একদম শুকনো পাটকাঠির মতো হয়ে গেছে। আমার সত্যি ভালো লাগে না আপনাকে এমন দেখতে। আমার কথার একটা উত্তরও দিলেন না সাহেব। আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই নীরবতা কাটার মতো লাগছে। যেই চলে যাওয়ার জন্য পা বাড়াবো, অমনি আমার হাত টেনে ধরলেন সাহেব। বললেন, জ্ঞান ঝাড়া শেষ হলে এখন কৃপা করে চুপটি করে আমার কাছে দাঁড়িয়ে থাকলে ভালো হয়। সাহেব আর আপত্তি করলেন না আমাদের ব্যবসায়। আমাদের কাস্টমারও বাড়ল, 4 জন থেকে 10 জন। একটা চুক্তি হলো আমার আর মিষ্টি আপুর মধ্যে। যদিও আমাদের ইচ্ছে ছিল না, তবুও সাহেব করালেন। রুগ্ন স্বরে বললেন, আমি চাই না আমার বোন আর বউয়ের মধ্যে টাকার জন্য চুলোচুলি হোক।
আমার শ্বশুরের টাকা ফেরত দেওয়ার পর যা আয় হবে খরচ বাদ দিয়ে তা দুভাগে বন্টন করা হবে। মজার কথা জানেন তো, আমাদের ব্যবসাটা এখনো আছে। নাম কানন মিষ্টি অন্ন ভান্ডার। এখন আমরা রান্না করি না, আমাদের অনেক স্টাফ। মতিঝিলের পুরো চেইন আমাদের। ওখানে বড় বড় অনেক অফিসে আমরা খাবার দিই। এখন আমাদের চুক্তি চলছে। আল্লাহ আমাদের পরীক্ষা প্রায় শেষের পথে নিয়ে এলেন। সন্ধ্যা তখন হবে হবে, আজান শেষ। আমার ছাত্রছাত্রীরা সব চলে গেছে। নামাজ পড়ে আমি চা বানাতে গেলাম রান্নাঘরে। ঠিক তখনই কলিং বেল বাজলো। আমি খুলতেই দেখলাম সাহেব দাঁড়িয়ে আছেন বিশাল ইলিশ হাতে। ইলিশের দাম চড়া। এত টাকা তিনি কোথায় পেলেন? তখন ইলিশের সিজনও না। আমি হতবাক মুখে তার দিকে তাকাতেই তিনি মিষ্টি হেসে বললেন, চাকরিটা আমি পেয়ে গেছি পেয়ারা, শুনছো? আমি স্তব্ধ চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আনন্দগুলো অশ্রুরূপে ঠাঁই পেল আমার চোখে। এতটা আনন্দিত বোধহয় কৃপাকে প্রথম কোলে নেবার পরই হয়েছিলাম। সেদিন আমাদের পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছিল। মা খুশিতে কেঁদে দিয়েছিলেন। রাতে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল। সর্ষে ইলিশ রেঁধেছিলাম। খাওয়ার পর সব গুছিয়ে ঘরে এসে দেখলাম কৃপাকে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছেন সাহেব। আমি কারণ জিজ্ঞেস করতেই তিনি আমার খোঁপায় প্রথমবারের মতো একটা গোলাপ গুজে বলেছিলেন, কৃপা করে আমার গ্যাদা পেয়ারাটাকে কিছু সময়ের জন্য ধার দেওয়া যায়। আমি হতবাক, নির্বাক। ইনি আমার সাহেবই তো। আমার চোখ অক্ষিকুটর থেকে বেরিয়ে আসতে চাইল। এই কাঠ খাইস্টা লোক কিনা আমার খোঁপায় গোলাপ গুজলেন। আমার বহুদিনের শখ ছিল এটা। বহুদিন বললে ভুল হবে, বছর পেরিয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মন আবেগে আপ্লুত হয়ে পড়ে, হৃদয় তরল হয়। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। সাহেব তা হলে জানেন আমার ফুল পছন্দ। আমার চোখ টলমল করে উঠল মুহূর্তেই। আবেগী স্বরে শুধালাম, এই ফুল আমার জন্য? না, আমার 10টা বউ আছে। আজকে তোমার নাম্বার, তাই তোমাকে দিলাম। যন্ত্রণা, যত সব। ব্যাস, আমার আবেগের ওপর একেবারে ঠান্ডা পানি ঢেলে দিলেন মহাশয়। উল্টো আমার খোপা থেকে ফুলটা খুলে বললেন, থাক, তোমার তো লাগবে না। আমি আমার অন্য বউদেরই দিয়ে দিব। বলে যাওয়ার জন্য পা বাড়াতে আমি খপ করে তার কলারটা টেনে ধরে বললাম, মস্করা করেন আপনি? গেদা পেয়ারা দেখি পেয়ারা মাখার মতো ঝাল হয়ে গেছে বলে আমার গাল টানলেন সাহেব। আমার কপালে আসা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুঁজে দিয়ে কিছু সময় তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। তার দৃষ্টি নরম, কোনো রুক্ষতা নেই। মনে হলো তিনি পরম যত্নে তার প্রিয় জিনিসকে দেখছে। ঠোঁটের কোণ বাঁকালেন কিঞ্চিত। আমার মুখ তখনও রাগে লাল হয়ে আছে। এই হুতুমটা এমন কেন? একটু আদর করতে পারেন না? আমি অনুযোগের স্বরে বললাম, আপনি কি জানেন আপনি একটা খারাপ লোক? আপনাকে মোটেই ভালোবাসা উচিত না। মানুষ তার বউকে কত শত মিষ্টি কথা বলে, আর আপনি? সাহেব হাসলেন এবার। তারপর ঝট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি আকস্মিক ঘটনার টাল সামলাতে তার গলা পেঁচিয়ে ধরলাম। আমার হাতের নখ বিঁধল তার গলায়, অথচ তিনি নির্বিকার। খুব আস্তে বলল, তোমার 7 জন্মের ভাগ্য আমার আহ্লাদের ভাগীদার হয়েছে। এই আপনার আহ্লাদের নমুনা? এর থেকে বেশি আহ্লাদ করলে মাথায় উঠে ন্যাত্য করবে। এমনিতেও তো কম ন্যাত্য করো না। তখন আমার আছাড় মারতে ইচ্ছে হবে। ও, তাই বুঝি? সন্দেহ আছে? আমাকে আছাড় মারতে পারবেন? তিনি আমার চোখে চোখ রাখলেন। শান্ত দৃষ্টি যেন অনেক কিছু বলে দিল। এই দিঘির মতো শান্ত দৃষ্টিতে ডুবে গেল হয়তো ক্ষতি নেই। আমি তার গলায় মুখ গুজলাম। তিনি পরম যত্নে আমাকে নিজের সাথে লেপ্টে রাখলেন। একবার কোমল স্বরে ডাকলেন, পেয়ারা। হুঁ। কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলেন। আমার মুখখানা খুব আলতো করে ছুলেন। তার না বলা কথায় কি জানি ছিল। তিনি গাঢ় চুম্বন আঁকলেন আমার কপালে। চুমু গাঢ় হতে লাগলো। তার গালের খোঁচা খোঁচা দাড়ি বিঁধল আমার নরম ত্বকে। তার এই আদরটা আজ ভিন্ন লাগলো। কোনো ব্যস্ততা নেই, যেন অনেক সময় হাতে। তিনি খুব যত্নে আমার প্রতিটা অংশে বিচরণ করলেন। আমি আবেদনময়ী সেই মুহূর্তের আবেগে আপ্লুত হয়ে উঠলাম। আমার চোখ থেকে যখন জল গড়ালো, তিনি তা শুষে নিয়ে আমাকে জড়িয়ে ধরে রইলেন তার উষ্ণ আলিঙ্গনে। কতটা পথ পাড়ি দিলাম, তাই না? একটা সময় তার সেই স্পর্শ ভয় হতো, অথচ এখন সুখময় লাগে। মনে হয় তার বুকের এই উষ্ণতার আচ্ছাদনে আমার মৃত্যু হোক। সাহেব ছাড়া এই পৃথিবীটা বড্ড মলিন। আমি কিভাবে থাকবো এই মানুষটি ছাড়া? সাহেব নেই এমনটা কল্পনা করলে আমার বুকটা ধড়াস করে ওঠে। ভাবতে আমার চোখ ভিজে এলো। তিনি হুট করে সতর্ক হলেন। কুণ্ঠিত স্বরে শুধালেন, কষ্ট হচ্ছে? আমি উত্তর দিতে পারলাম না।
বুক ভার হয়ে গেল, কথাগুলো জমাট বেঁধে গেল। আমি সাহেবকে জড়িয়ে ধরে হু হু করে ডুকরে উঠলাম। সাহেব বিপন্ন চোখে চাইলেন, আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম আমার গেদা বুঝি বড় হয়ে গেছে। হাহ। আজ সাহেবের নতুন অফিস। সাহেব আবার আগের জীবনে ফিরে যাবেন। এই চাকরির বেতনটা আগের থেকে কম, খুব বড় কোম্পানিও না। তবুও সাহেব এই চাকরিটা করার জন্য উদগ্রীব। কারণ এই গত 4 মাসের বেকারত্ব তাকে জর্জরিত করে ফেলেছে। অভাবের দিনগুলোর কথা মনে পড়তেই অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমি মনের মতো করে সাহেবের জন্য চা বানালাম। গতকালকের একটু দুধ ছিল। এই কয়েক মাসে সাহেব দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছিলেন। দুধ কিনতে হতো বারবার। যা দুধ কিনতেন তা শুধু কৃপা আর মায়ের জন্যই বরাদ্দ বলে ঘোষণা দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করলে তিনি খেকিয়ে বললেন, বয়স হয়েছে আমার, দুধ চা খেয়ে খেয়ে অসুস্থ হব নাকি? কি এমন বয়স? 36 বছর কি অনেক বেশি? ঘরে এসে দেখলাম সাহেব একটা জামার সাথে কুটকুট করছেন। আমাকে দেখে ভ্রুকুটি কুঁচকে বললেন, বোতাম লাগাতে পারো? একটু লাগিয়ে দাও তো, ছিঁড়ে গেছে। পারবো না কেন? শার্টটা খুলে দিন। দেরি হচ্ছে, সময় নেই, এভাবেই পারলে করো, নয়তো লাগবে না। আমি চায়ের কাপটা রেখে বিরক্তি নিয়ে বললাম, আর পারি না আপনাকে নিয়ে। দেখে আমার দিকে ফিরুন। লোকটার বুকের কাছে আমার মাথা। এত জিরাফের সমান লম্বা হতে কে বলেছে? আমি এদিক ওদিক তাকালাম। একটা টুল খুব দরকার, নয়তো পায়ের আঙুলের ওপর ভর করে এই জিরাফের কলার অব্দি হাত নিয়ে বোতাম লাগানো দুর্বিষহ ব্যাপার হবে। সাহেব বিষয়টা যেন লক্ষ্য করলেন তার সূক্ষ্ম দৃষ্টিতে। আমার সামনে এসে ঝুঁকলেন খানিকটা। বিদ্রুপ করে বললেন, গেদু হাত যায় না আমার কলারে? রাতের বেলা তো ঠিক শাকচুনির মতো লম্বা হয়ে যায়। আমি চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে। কলারটা টেনে ধরে তাকে আরো নিজের দিকে ঝুঁকালাম। সাথে সাথে তিনি মাজা ধরে বললেন, করতেছো কি? এখনই তো আমার মাজাটা অক্কা পাইতো। বেশ হইতো, বুইড়ার রং শেষ হয় না। আরেকটা টুটা করলে সুই ফুটিয়ে দিব। সাহেব আমার গালে একটা জোরে কামড় বসালেন। এই লোকের এই এক বদভ্যাস। আমি তাকে ঠেলে কড়া সরে বললাম, কি সমস্যা? লাল পেয়ারা খেতে ইচ্ছে হলো। আসলে বড় নকটা তো আপনি। বুইড়া বয়সে ভীমরতি। আমি ঝটপট তার বোতামটা সেলাই করে মুখটা উঁচিয়ে সুতোটা কাটতে যাব, অমনি তিনি আমার কোমর চেপে নিজের কাছে নিয়ে এলেন। তার হৃদস্পন্দন স্পষ্ট। আমি সুতো কেটে তার দিকে তাকাতেই দেখলাম অদ্ভুত প্রগাঢ় নয়নে চাইলেন আমার দিকে। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি? বরাবরের মতোই মানুষটা কিছু বলল না। আমার কোমর ছেড়ে দিলেন। চা তখন ঠান্ডা হয়ে গেছে। সাহেব সে ঠান্ডা চাই খেলেন। বাঁকা হেসে বললেন, এই কমাসে তো দুধ চায়ের স্বাদ ভুলে গিয়েছিলাম। দুঃখের সময়গুলো যতটা প্রলম্বিত হয়, খুশির সময়গুলো ততটাই দ্রুত যায়। আমাদের জীবনের গতি আগের মতো হয়ে গেল। সাহেব নতুন চাকরিতে মনোযোগ দিলেন। এদিকে মিষ্টি আপু ডেলিভারির দিন ঘনিয়ে এলো। তখন পৌষ মাস। শীত ধীর পায়ে নেমে এসেছে ধরণীতে। সজীবতা শুষে শীতলতা বিরাজ করলো। পাতা শুকিয়ে এসেছে। বিকালটা হয় তাড়াতাড়ি। 6টা বাজার আগেই তখন সন্ধ্যা নামে। এমন এক পৈশের বিকালে মিষ্টি আপুর ব্যথা উঠল। কি চরম ব্যথা! আমি তখন বাচ্চাদের ড্রয়িং শেখাচ্ছিলাম। জরিনা আপা আর কৃপা রান্নাঘরে কিছু একটা আকাম করছিল। জরিনা আপার নতুন কাজ হলো বিকেল হলে আতরঙ্গি কোনো একটা নাস্তা বানাবে। কখনো তা ভালো হয়, কখনো না। হঠাৎ শুনলাম মিষ্টি আপুর চিৎকার, ভাবি, ভাবি! আমি বাচ্চাদের ড্রয়িং করতে দিয়ে ছুটে গেলাম তার ঘরে। মিষ্টি আপুর ঘরে গিয়ে দেখলাম তিনি প্যাট আঁকড়ে ব্যথায় কুকড়াচ্ছেন। পানি ভেঙেছে। সেই পানিতে তার পেটিকোট মেক্সি ভিজে গেছে। মিষ্টি আপু আর্তনাদ করে বললেন, ভাবি, খুব ব্যথা করছে, আমি আর পারছি না। আমার মুখ রক্তশূন্য হয়ে গেল। সাহেব ঘরে নেই। আমি একা কি করে মিষ্টি আপুকে নিয়ে যাব? জোরে জোরে কিছু সময় শ্বাস ফেললাম। দ্রুত কয়েকটা জামা একটা থলেতে নিলাম। জরিনাকে বললাম, জরিনা আপু, বেবি ট্যাক্সি ঠিক করো একটা। তুমি একা লয়ে যাইবা? এখন এসবের সময় নেই, তুমি দ্রুত করো। বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। মাকে বললাম, আপনি কৃপাকে রাখুন, আমি মিষ্টি আপুকে নিয়ে হাসপাতাল যাচ্ছি। মা আমার হাত ধরে বললেন, পারবা? আল্লাহ আল্লাহ করুন। সেদিন আমার মধ্যে অন্য এক কানুনকে খুঁজে পেলাম, যে ভয়ে ফ্যাসফ্যাস করে না, যে সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি কাছের হাসপাতালে নিয়ে গেলাম তাকে। সেখানে ল্যান্ডলাইনে সাহেবের অফিসে জানিয়ে দিলাম। সাহেব শুনতেই প্রথম প্রশ্ন করলেন, তুমি একা ওকে নিয়ে এসেছো? হ্যাঁ।
না আসলে দেরি হয়ে যেত। ওনাকে এখনই ভেতরে নিয়ে গিয়েছেন। আপনি দ্রুত আসুন, রক্ত তো লাগবে। সন্ধ্যা 6:15 মিষ্টি আপুর ছেলে হলো। ছোট একটা দেহ নার্স আমার কোলে দিলেন। মিষ্টি আপুর হুবু জেরক্স কপি। কি কান্না দুধ খাবার জন্য। সাহেব তত সময় পৌঁছে গেলেন। আজান দিলেন তিনি ছেলের কানে। আমার মনে হলো আজ যদি শাহনওয়াজ বেঁচে থাকতেন, পৃথিবীর সকল সুখের ঝুলি এনে মিষ্টি আপুর কোলে ঢেলে দিতেন। মানুষটা নেই। এই ছেলেটি বাবার ছায়াবাদে বড় হবে। আমি জানি সাহেব কখনো তাকে কোনো কিছুর অভাব বোধ করতে দিবেন না। তবু আফসোস হলো খুব। মিষ্টি আপু তখন ক্লান্ত, খুব পরিশ্রম গিয়েছে। ঔষধ দেওয়া হয়েছে, তাই ঘুমিয়ে আছেন। আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ যেন এই ছেলেটার ভাগ্যে কোনো দুঃখ না রাখে। পৃথিবীতে আসার আগে জীবনের সবচেয়ে বড় দুঃখটা সে ভোগ করেছে, আর কোনো দুঃখ যেন তাকে না ছয়। মিষ্টি আপু শাহনওয়াজ সাহেবের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখলেন নেওয়াজ। কৃপার ভাইয়া বাবু সে। মেয়েটা আমার সারাদিন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। নেওয়াজ খুব শান্ত বাচ্চা। হয়তো ছোটকাল থেকে সে বুঝেছে তার মাকে কষ্ট দেওয়া যাবে না। মাঝে মাঝে মনেই হয় না ঘরে বাচ্চা আছে। আমি সাহেবকে বলি, নেওয়াজও বাচ্চা, আপনার মেয়েও বাচ্চা। 3টা মাস কি জ্বালানটাই না জ্বালালো। সাহেব বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, বাচ্চারা মানুষ বোঝে। আমি চোখ ছোট ছোট করে শুধালাম, কি বোঝাতে চাইছেন? আমি খারাপ বলে আমাকে বেশি জ্বালাতন করেছে? বাহ, তুমি তো সেই বুদ্ধিমান। অসহ্য লোকটাকে নিয়ে আর পারলাম না। আমাদের দিনগুলো খুব দ্রুত কাটতে লাগলো। দেখতে দেখতে আমার মেয়ে 4 বছর হয়ে গেল। নেওয়াজের বছর 18 মাস। আমাদের ব্যবসাটা পুরো দমে চলছে। আমাদের মাহমুদ সাহেবের ক্যাপ্টেন হবার অপেক্ষা। তারপর তার বিয়ের কথা চালানোর জন্য আমি প্রস্তুত। তবে আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে মিষ্টি আপুকে বিয়ে দিবেন। কতটুকুই বা বয়স তার, মাত্র 28 বছর। একটা ছেলেকে নিয়ে কি করে বাকিটা জীবন কাটাবে, সে এই ভাবনা তাকে খুব ভাবায়। একবার উসকুস করে সাহেবের কাছে কথাটা বলেও ছিলেন। সাহেব কঠিন ভাষ্যে জানিয়েছেন, মিষ্টির বিয়ে আমি দেব না। আমি আমার বোনকে ফেলে দিচ্ছি না, কথা ঠিক। তবে জীবনের এই সময়টায় একটা সঙ্গীর খুব প্রয়োজন হয়। আমি যাই করি না কেন, আমার মনে একটা সাহস আছে, আমার সাহেব আছেন, তিনি সামলে নিবেন আমাকে। অবশ্য সাহেবের কথার যুক্তিও আছে। নেওয়াজকে নিজের ছেলের মতো করে আপন করে নিবেন এমন মানুষই বা কোথায়। কত এমন দেখেছি, দ্বিতীয় বিয়েতে বাচ্চাকে গ্রহণ করা হয় না। মাঝে বাচ্চাটার ভবিষ্যৎটা ভেসে যায়। আমি মাকে ভুং ভাং বুঝাই, শান্ত রাখি। তবে একদিন আমার সকল চিন্তার অবসান ঘটল। এমন একজন মানুষ এলেন আমাদের জীবনে, যিনি শুধু মিষ্টি আপুকেও না, বরং নেওয়াজকেও গ্রহণ করতে চাইলেন। মানুষটা আর কেউ নন, আদনান ভাই। আদনান ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল এক দোকানে। আমি আর মিষ্টি আপু বাজার করতে গিয়েছিলাম। আদনান ভাই সেখানে এসেছিলেন ভেজাল খাদ্যের বিরুদ্ধে একটা অভিযানে। তাকে এত বছর পর দেখে আমি সত্যি হতবাক হয়েছিলাম। পুলিশ সহ বেশ কয়েকটা দোকানে তিনি তল্লাশি করে ডেট উত্তীর্ণ জিনিসপত্র বের করেছিলেন। সেই সময় আমাদের চোখাচোখি হয়। তিনিই প্রথমে কথা বলেছিলেন, কানন না, কি খবর? আমি স্বাভাবিক থাকলেও মিষ্টি আপু খুব অস্বস্তিতে পড়লেন। তিনি প্রায় নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। আদনান ভাই তাকে দেখে বললেন, তুমি কেমন আছো মিষ্টি? জি ভালো। শাহনওয়াজ সাহেব ভালো আছেন? মিষ্টি আপু উত্তর দিলেন না। আমি মৃদুস্বরে বললাম, উনি মারা গেছেন প্রায় 2 বছর। ওহ, সরি, জানতাম না। আপনি আপনার খবর বলুন না। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একজনের দোয়ায় এখন আমি আর বেকার নেই। 3 বছর হয়েছে আমার চাকরিটা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। আর বিয়ে শাদী? আদনান ভাই প্রতিভ হাসলেন, মৃদুস্বরে বললেন, তোমার ছেলে মেয়ে কেমন আছে? শেষবার যখন দেখেছিলাম তখন তো এক্সপেক্টিং ছিলে। আমার একটা মেয়ে হয়েছে, আর মিষ্টিয়াপুর একটা ছেলে। মাশাআল্লাহ, খুব ভালো আছে তারা। মাহমুদ, লেফটেন্যান্ট আমাদের মাহমুদ সাহেব, আপনি কিন্তু বাসায় আসবেন। তিনি গভীর নয়নে চাইলেন মিষ্টি আপুর দিকে। মিষ্টি আপু মাথা নত করে রইলেন পুরোটা সময়, যেন পালাতে পারলেই বাঁচেন। আদনান ভাই বললেন, আচ্ছা আসবো। ভাবি কি নিয়ে আসবেন? ভাবি নেই কানন, আমার বিয়ে হয়নি। আমার মুখ বোতা হয়ে গেল। আদনান ভাই আমাকে সেদিন লিফট দিতে চাইলেন, কিন্তু মিষ্টি আপু নিলেন না। আমি সেদিন আদনান ভাইয়ের চোখে ঠিক সেই গাঢ়ত্ব দেখলাম, যা 4 বছর আগে দেখেছিলাম। আদনান ভাই কি এখনো মিষ্টি আপুকে ভালোবাসেন? প্রশ্নটা বারবার আমার মনে ঘুরপাক খেলো।
খুব কি মন্দ হবে যদি আদনান ভাইয়ের সাথে মিষ্টি আপুর বিয়েটা হয়? আদনান ভাই কি মিষ্টি আপু এবং নেওয়াজকে একসাথে মেনে নিতে পারেন না? আমার প্রশ্নের উত্তর পেতে আমার খুব একটা অপেক্ষা করতে হলো না। ঠিক সপ্তাহখানেকের মধ্যেই আদনান ভাই উপস্থিত হলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার, সাহেবের ছুটি। তিনি সকাল থেকে ঘরেই ছিলেন। শুক্রবার আমাদের সাহেবের রুটিন হয় ভিন্ন। তিনি ভোরে ওঠেন, নামাজ পড়তে যান, এসে চা খাবেন। সেদিনের নাস্তা হয় পরোটা নয়, খিচুড়ি। খেয়ে বাজারে যাবেন, গরুর মাংস কিনবেন। এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলবেন, পেয়ারা ভুনা করে রাখবে। 12টার মধ্যেই তার গোসল শেষ হবে। একেবারে মার দেওয়া একটা পাঞ্জাবি পরবেন, আতর লাগাবেন। তারপর তিনি রওনা দিবেন জুম্মার নামাজে। তিনি প্রায় নেওয়াজকেও নামাজে নিয়ে যান। নেওয়াজ হাঁটা শিখেছে, কিন্তু কথা এখনো বলতে পারে না। সাহেবের মতে এখন থেকে নেওয়াজকে শিখাতে হবে। ধীরে ধীরে সে নিজে আল্লাহর প্রতি আসক্ত হবে। তিনি আসার পর মেয়েকে নিয়ে খেতে বসবেন। এখন নেওয়াজও মামার সাথেই খেতে বসে। দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি একটু ঘুমাবেন। উঠবেন আসরের নামাজের সময়। শুক্রবার তিনি সব নামাজ মসজিদেই পড়ার চেষ্টা করেন। সেদিন আসরের নামাজ পড়ে এসে দেখলেন আদনান ভাই এসেছে আমাদের বাসায়। তার আগমন এমন একটা সময় হবে আমি আশাও করিনি। তিনি মিষ্টি আর ফলমূল নিয়ে এসেছিলেন, সাথে বাচ্চাদের জন্য খেলনা। মিষ্টি আপু একবারও ঘর থেকে বের হলেন না, তবে মা খুব খুশি হলেন। নামাজ পড়ে এসে বাইরে পুলিশ দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন সাহেব। পরে তার সেই বিমূঢ়তা কাটল। তিনি বেশ খুশি হলেন। আদনান ভাই ব্রাইট ছেলে বলে তার দাবি ছিল। সে এখন একটা বড় পোস্টে আছে। এটা তাকে বেশ আনন্দ দিল। প্রথমে অনেক কথাবার্তা হলো। তারপর বেশ ইতস্তত ভাব নিয়ে বললেন, ভাইজান, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। জানেনই তো আমার মা বাবা নেই, আমার অভিভাবকও তেমন কেউ নেই। একজন চাচা আছেন অবশ্য, কিন্তু তিনি নামমাত্র। তাই নিজের ব্যাপারে নিজেকে বলতে হয়। আমি আসলে একটা উটকো আবদার করতে এসেছি। জানি না আপনি কি করে বিষয়টা নিবেন, তবে আমি আসলে মিষ্টিকে বিয়ে করতে চাই। আদনান ভাইয়ের এই নাটকীয় প্রস্তাবে আমার বাড়িতে বজ্রপাত হলো। ভীষণভাবে হকচকালেন আমার শাশুড়ি। এমন ছেলে তার মেয়েকে নিজ থেকে বিয়ে করতে চায়, এজন্য মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু আমার সাহেব স্পষ্ট স্বরে বললেন, সেটা তো সম্ভব নয়। কেন ভাইজান? আমার বোনের একবার বিয়ে হয়েছে। তার স্বামী মারা গেছেন ঠিকই, কিন্তু আমার একটা 18 মাসের ভাগ্না আছে। তুমি একজন ব্যাচেলর ছেলে। আমার বোনকে বিয়ে করার সাথে সাথে আমার ভাগ্নেকেও পিতৃ পরিচয় দিতে হয়। এই জমানায় একটা বিধবা মেয়েকে বিয়ে করাই বিশাল ব্যাপার, সেখানে একটা বাচ্চার বাবা হওয়া। তুমি পারবে না। আমি তোমার উপর কিছু গুছিয়ে দিতে চাই না। আর আমার বোন আমার কাছে আছে। আমি যতদিন বেঁচে আছি আমি আমার বোন আর ভাগ্নেকে ঠিকই আশ্রয় এবং সুরক্ষা দিব। তাই তোমার আবদার আমি গ্রহণ করব না। আদনান ভাই হালকা স্বরে বললেন, যদি আমি নেওয়াজকে দত্তক নেই তবুও না। সাহেবের কপালে তীব্র ভাঁজ পড়ল। অত্যন্ত পাথুরে স্বরে বললেন, তুমি আসতে পারো। আমি খুব হতাশ হলাম। আদনান ভাইয়ের দৃষ্টিতে আমি স্বচ্ছতা দেখতে পেলাম। অথচ সাহেব তাকে ফিরিয়ে দিলেন। এই সাহেবকে নিয়ে আর পারা যায় না। আদনান ভাইয়া হতাশ হয়ে সেদিন ফিরে গেলেন। ঠিক সেভাবে ক্লান্ত পায়ে ফিরলেন, যেভাবে মিষ্টি আপুর বিয়ের দিন ফিরেছিলেন। শাশুড়ি মা ম্রিয়মাণ গলায় বললেন, ছেলেটা তো ভালো ছিল। রাতে খাবার টেবিলে থমথমে পরিবেশ। সাহেব কোনো কথা বলছেন না। শাশুড়ি মা উসখুস করছেন। তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু ভয়ে বলতে পারছেন না। মিষ্টি আপুর মুখে তীব্র বিষাদের ছায়া। তিনি সবটাই জানেন। এই বিষয়ে তিনি একটিবারও কথা বলতে চাইলেন না। আমি পরিস্থিতি বুঝেও চুপ থাকতে পারলাম না। খুব শান্ত স্বরে বললাম, আমি আদনান ভাইয়ের সাথে মিষ্টি আপুর বিয়ে দেওয়ার প্রস্তাবে অমত করার কোনো কারণ পাইনি। অহেতুক কেন প্রস্তাবটা ফেরানো হলো? আমার প্রশ্নের সাহেব তীক্ষ্ণ চোখে চাইলেন আমার দিকে। আমি কোনো ভাবান্তর না দেখিয়ে শান্ত চোখে তার দিকে চেয়ে উত্তরের প্রতিজ্ঞা করতে লাগলাম। মিষ্টি আপু দ্রুত প্লেট নিয়ে উঠে যেতে আমি শুধালাম, তুমি কোথায় যাচ্ছ? নেওয়াজ ঘরে একা। ও তো ঘুমোচ্ছে। তুমি বসো, তোমার সাথেও কথা আছে। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না ভাবি। কেন? কারণ আমার এতে মত নেই। সারাটা জীবন একাই থাকার পরিকল্পনা? একা কোথায়? নেওয়াজ আছে, তোমরা আছো। কতদিন? মিষ্টি আপু একটা গোটা জীবন বাকি তোমার জন্য। একটা সময় হাঁপিয়ে যাবে। প্রতিটা মানুষের একটা সঙ্গী প্রয়োজন। এর মধ্যে সাহেব হুংকার ছাড়লেন, আমরা কি মরে গেছি? নেওয়াজের মামা আপনি, বাবা নন। ভুলে যাবেন না।
নেওয়াজের বাবা প্রয়োজন। নেওয়াজ আদনানের ঔরস নয়। আবেগে সে এখন এই কথা বলছে। ভবিষ্যতে সে যে নেওয়াজকে প্রত্যাখ্যান করবে না সেটার কি নিশ্চয়তা? ভুলে যেও না, সে একটা ব্যাচেলর ছেলে। একটা সময় তার নিজের পরিবারের শখ হবে, তখন? আদনান ভাই এমন মানুষ নন। আমি তার চোখে স্বচ্ছতা দেখেছি। সে মিষ্টি আপুকে ভালোবাসে, এখনো। কথাটা শুনতেই সাহেব নড়ে চড়ে উঠলেন। মিষ্টি আপু মাথা নত করে ফেললেন। অনধিকার চর্চা হচ্ছে। কিন্তু আমি মুখ খুললাম। আদনান ভাই বরাবর মিষ্টি আপুকে ভালোবাসতেন। তখন বেকার ছিলেন। আপনার কাছে তাকে চাইবার মুরুদ ছিল না। এখন তার সেই যোগ্যতা হয়েছে। তাই তিনি মিষ্টি আপুকে বিয়ে করতে চাইছেন। তিনি নেওয়াজ সহ মিষ্টি আপুকে আপন করতে চাইছেন। একটু ভেবে দেখবেন। আপনার বোনের একটা পুরো জীবন বাকি। নেওয়াজের একটা ভবিষ্যৎ আছে। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। মামা বাড়ি মানুষ হওয়া ছেলে মেয়েদের সমাজ কি চোখে দেখে সেটা তো আপনার অজানা নয়। আজ আমি ভালো, কাল যে আমি ভালো থাকবো সেটার কি নিশ্চয়তা? আমার সাথে মিষ্টি আপুর বনিবনা নাও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, ছেলেটার পিতৃস্নেহ পাওয়ার অধিকার আছে। সাহেব সেদিন খুব ভাবলেন। অবশেষে তার মনটা নরম হলো। মিষ্টি আপু মোটেই রাজি হলেন না। বাবা আর বাবা হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য। পরের সপ্তাহে আদনান ভাইকে ডেকে পাঠালেন সাহেব। মিষ্টি আপু এবং আদনান ভাইকে ছাদে পাঠানো হলো কথা বলার জন্য। আমি দরজার বাইরে চুপিসারে দাঁড়িয়েছিলাম। তাদের কথা শোনার আগ্রহ হচ্ছিল। আদনান ভাইয়া গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন মিষ্টি আপুর দিকে। আপু খুব শান্ত স্বরে বললেন, আপনার এই দয়ার কারণটা আমার জানা নেই আদনান ভাই। তবে আমার এই বিয়েতে মত নেই। শুধুমাত্র অবলা বলেই আপনার ঘাড়ে উঠে বসবো, বিষয়টা আমার লজ্জা লাগছে। উনি মারা যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকার একটাই সম্বল আমার ছেলে। আমার ছেলের মুখের দিকে তাকালে আমার সাথে হওয়া সব অন্যায়গুলো ঠুনকো লাগে। আমার ছেলেই আমার সব। সেখানে আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। এখন যদি আপনাকে আমি বলি আমি আর সন্তান চাই না, কারণ আমার ভয় হয় নিজের বাচ্চা হলে আপনি নেওয়াজকে অবহেলা করবেন, সেটা কি অন্যায় হবে না বলুন? আপনার একটা ভবিষ্যৎ আছে। আদনান ভাই মলিন হাসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিষ্টি, একবার তুমি এইসব চিন্তা বাদ দিয়ে আমার হাতটা ধরতে পারো। ভবিষ্যতের চিন্তাটা না হয় ভবিষ্যতে ছেড়ে দাও। একবার আমাকে ভরসা করতে পারো? মিষ্টি আপু স্তব্ধ চোখে চাইলেন। আদনান ভাই হাসি প্রশস্ত করে বললেন, জানো মিষ্টি, যেদিন তোমার বিয়ে হয়েছিল সে রাতে আমি খুব কেঁদেছিলাম। নিজের জীবনের ওপর খুব বিতৃষ্ণা হচ্ছিল। কেন আমার পাওয়ার ভাগ্যে কিছু নেই। ভেবেছিলাম কখনোই বিয়ে করব না, কারণ তোমাকেই বোধহয় আমি সব থেকে বেশি চেয়েছিলাম। আগে যদি জানতাম আমার চাওয়ার কারণে তোমার জীবনে দুঃখ আসবে, আমি তোমাকে চাইতাম না। একটু থেমে বললেন, আমি নেওয়াজকে কখনো অবহেলা করব না, কারণ আমার ওর মাঝে নিজেকে দেখতে পাই। বাবার মৃত্যুর পর আমার মা অন্য জায়গায় বিয়ে করেন। সেই পক্ষ আমাকে গ্রহণ করেনি। তাই আমাকে অনাথের মতোই বড় হতে হয়েছে। যদিও মা মারা গেছেন খুব দিন হয়নি, তবু আমাকে বলতে হয়েছে আমার মা মারা গেছেন। আমি কখনোই চাইব না আরেকটা শিশু আমার মতো বড় হোক, আমার মতো কষ্ট করুক। আমার আত্মীয় স্বজন কেউ নেই। আমার সম্পত্তি খুব একটা নেই, তবে আমার মৃত্যুর পর তা তুমি আর নেওয়াজই পাবে। যেখানে আমি বিয়ে করার ইচ্ছেই ছিল না, সেখানে পরিবার বানানোর তো প্রশ্নই ওঠে না। এখন তুমি বলো, আমি যদি তোমার থেকে কখনো কিছু না চাই, তাহলে কি আমাকে বিয়ে করা যায়? মিষ্টি আপু ঠিক কি উত্তর দিলে শোনার আগে আমার মাথায় গাঁটটা পড়লো। পেছন থেকে হিন হিনে স্বর কানে এলো, লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে মানুষের প্রাইভেট কথা শুনছো? এগুলো আমার একদম অপছন্দ। আমি পেছন ফিরে তার দিকে মুখ ভেঙচি কেটে বললাম, না করে না। লজ্জার আচার বানিয়ে খেয়ে ফেলেছি। মনে নেই আপনার? গতকাল তো আপনিও খেয়েছেন। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অতঃপর আমার হাত টানতে টানতে নিচে নিয়ে গেলেন। আর শোনাই হলো না মিষ্টি আপু কি বলল। তবে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন। বিয়ের আগের দিন তিনি আমাকে ডেকে বলেছিলেন, তুমি এমন জোর না করলেও পারতে। যে মানুষটা নিজে রাত জেগে আমার বাচ্চাকে সামলেছে, সে আমার সাথে কাজ্জা করবে এও বিশ্বাস করতে হবে? আমি হেসে বলেছিলাম, জীবনটা অনেক বড় মিষ্টি আপু। একা একা এত পথ দুর্বিষহ লাগবে। আজ হয়তো তোমার মনে হচ্ছে আমরা জোর করছি, কিন্তু একটা সময় ঠিক বুঝবে। বিয়েটা হয়েছিল খুব সিমসাম ভাবে। ভাগ্যিস আমি জোর করেছিলাম। মিষ্টি আপুকে দেখলে এখন কি যে শান্তি লাগে। মানুষটা চিরকাল এভাবেই সুখে থাকুক। আদনান ভাই নেওয়াজ ঠিক নিজের ছেলের মতো করে ভালোবাসা দিয়েছেন।
কখনো মনে হয়নি ছেলেটি তার নয়। নেওয়াজ বাবা বলতে পাগল। সে জানেও না আদনান ভাই তার বাবা নন। কখনো জানার সুযোগ দেয়নি আদনান ভাই। যে পিতৃস্নেহ থেকে কখনো ছেলেটা বঞ্চিত ছিল, সেই পিতৃস্নেহ আদনান ভাই তাকে দিয়েছেন। যেদিন মিষ্টি আপুর বিয়ে হয়েছিল, আমার সাহেবের ঠোঁটে প্রশান্তির হাসি ছিল। সময়ের কালপ্রহরে ধীরে ধীরে প্রিয় মানুষগুলো যার যার নিরে ফিরল। মিষ্টি আপুর বিয়ে হয়ে গেল। মাহমুদ ক্যাপ্টেন হবার পর তার বিয়ে হলো। মেয়েটা শাশুড়ির পছন্দের। সে বউ নিয়ে ফিরে গেল চট্টগ্রাম। বাড়িতে কেবল আমি, সাহেব, মা এবং কৃপা। মায়ের সেবার খুব জ্বর হলো। জ্বর মোটেই কমে না। জ্বর থাকলো 4 দিন। সেখান থেকে নিউমোনিয়া হলো। সাহেব খুব ছোটাছুটি করলেন। লাংসে পানি ঢুকলো। মিষ্টি আপু তখন রংপুর বেড়াতে গিয়েছিলেন। তিনি রংপুর থেকে চলে এলেন মায়ের খবর শুনে। সামান্য জ্বর থেকে এত ভয়ঙ্কর অবস্থা হবে বুঝতেও পারিনি। মাকে আইসিইউতে ভর্তি করা হলো। অক্সিজেনের মাত্রা বাড়ে, কিন্তু তার শ্বাসকষ্ট কমে না। 6 দিন আইসিইউতে থাকার পর 7 দিনের দিন আমার শাশুড়ি মারা গেলেন। সেই 7টা দিন আমার সাহেবের ওপর ঝড় গিয়েছিল। আমি আর মিষ্টি আপু সকাল থেকে আইসিইউর বাহিরে বসে থাকতাম। 8টার পর থেকে সাহেব ডিউটি করতেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। রাত 1:30টার দিকে ডাক্তার জানালেন মা মারা গেছেন। মাহমুদ এলো পরদিন। আমি সাহেবের চোখে কোনো অশ্রু দেখিনি। তিনি শুষ্ক চোখে মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে রইলেন অনেকটা সময়। জোহর বাদ মায়ের মাটি দেওয়া হলো। সব কাজ সাহেব দাঁড়িয়ে থেকে করলেন। তিনি পাথরের মতো হয়ে গিয়েছিলেন। কান্নাকাটি নেই, কোনো দুঃখ বিলাপ নেই, যেন এমনটা হবারই কথা ছিল। জানাজা পড়িয়ে এসে আমাকে বললেন, পেয়ারা, আমি একটু ঘুমাবো, আমাকে ডেকো না কেমন। আমি তাকে ডাকলাম না। সাহেব ঘুম থেকে উঠলেন এশার নামাজের পর। আমি চা বানিয়ে ঘরে এসে দেখি তিনি বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি শূন্য, কেমন শুষ্ক, মলিন। আকাশের দিকে যেন প্রশ্নের উত্তর খুঁজছেন উদাসীন চিত্তে। আমি তার পাশে দাঁড়ালাম। খুব আস্তে করে তার বাহুতে হাত রাখলাম। তিনি ক্লান্ত স্বরে বললেন, এতদিন আমার খুব ক্লান্ত লাগতো। এত দায়িত্ব, এত মানুষের দায়ভার। মনে হতো আর না জানি কতদিন বইতে হবে। মাঝে মাঝে বিরক্ত হতাম, তবু এই কাঁধ থামেনি। মা, মাহমুদ, মিষ্টি। মিষ্টির বিয়ে হলো। মাহমুদ তার জীবনে দাঁড়িয়ে গেছে। আজ মাও চলে গেলেন। আজকে আমার সব দায়িত্ব শেষ। এখন আমি মুক্ত। অথচ আমার কেমন যেন ফাঁকা লাগছে। মনে হচ্ছে আমার বুঝি করার কিছু নেই। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আবার প্রশ্নও হচ্ছে, আমি কি সব ঠিকঠাক করেছি? কোনো অপূর্ণতা ছিল না তো? আমি তার মাংসপেশিতে মাথা ঠেকিয়ে বললাম, কে বলেছে আপনার দায়িত্ব শেষ? আমি আর কৃপার দায়িত্ব তো আছে। আর আপনি নিজেই দেখুন না, আজ আপনার ভাই বোনেরা সবাই নিজ নিজ জায়গায় কি সুখে আছে। সেটাই তো পূর্ণতা। সাহেব মলিন হাসলেন। আমি অনেকটা সময় তার হাত ধরে রইলাম। কালো আকাশটা সেদিন আরো কালো লাগছিল। তবে বৃষ্টি হলো না, না আকাশে, না সাহেবের চোখে। এটুকু লিখে কলম থামলো কাননের। কাজের মেয়েটা চেঁচাচ্ছে, খালাম্মা, খালু জানা এখনো বাড়ি ফিরে নাই। কথাটা কানে যেতে প্রৌঢ় চোখে ঘড়ির দিকে তাকালো কানন। বয়সটা আসলেই হয়েছে। চশমা ছাড়া কিছু দেখতে পারে না। চশমাটা একবার আঁচলে মুছল সে। ঘড়িতে 7টা বাজে। এত দেরি হয় না তার সাহেবের। সে কি আবার পথ হারালেন? চিন্তায় কপালের কুঁচকানো চামড়ায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল। ডায়েরিটা বন্ধ করে কানন উঠে নিচে গেলেন। কাজের মেয়েটা খুব চিন্তিত গলায় বলল, খালু জানে মনে হয় আবার বাড়ি ভুইলা গেছে। আপনি ওনারা একা বাইর হইতে দেন কেন? মাথায় ব্যামো লইয়া এখন কই কই ঘুরতেছে। ফোনও নেয় নাই। এবার একটু চিন্তিত হলেন কানন। দরজা খুলে বের হলেন। সদরে দাঁড়িয়ে রইলেন স্বামীর প্রতীক্ষায়। স্বামীর একটা নতুন রোগ হয়েছে, ভোলা রোগ। ইংরেজিতে বলে ডিমেনশিয়া বা আলঝেইমার্স রোগ। রোগটা ধরা পড়েছে 2 বছর। সে বছর ডেঙ্গুতে ভোগার পর থেকেই মুহাইমিন সরকার কেমন যেন ভুলোমনা হয়ে গিয়েছিলেন। কলম কোথায় রাখলেন, বই কোথায়, কিছুই তার মনে থাকতো না। গরম পানির সুইচ দিয়ে ভুলে যেতেন, ওষুধ খেতে ভুলে যেতেন। একদিন শুধালেন, ভাত খেয়েছি? খুব ছোট ছোট ঘটনা। কানন ভাবল বয়সের দোষ, হবে নাই বা কেন? বয়স কি কম হয়েছে? 68 বছর বয়স তখন। এখন কি যুবকদের মতো ব্রেন থাকে? একদিন তিনি সান্ধ্য ভ্রমণে যে বাড়ি ভুলে গেলেন। সেই বাড়ি আর খুঁজে পান না। কানন এদিকে অস্থির। কৃপাকে ফোন করে জানাতেই মেয়ে ছুটে এলো। কৃপার বিয়ে হয়ে গেছে। তার এখন একটা 7 বছরের মেয়ে আছে। মুহাইমিন ফিরলেন রাত 11টায়। তার চোখ মুখ বিভ্রান্ত।
পরদিন মেয়ে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। এমআরআই, সিটি স্ক্যান সব করানোর পর ডাক্তার জানালেন আলজাইমার্স। ব্রেইনে কিছু প্রোটিন জমা হয়ে তার স্নায়ুকোষে নিউরনগুলো ক্ষয়ে যাচ্ছে। কিছু ঔষধ তাকে দেওয়া হয়েছে, কিন্তু এতে আসলে খুব একটা কাজ হবে না। বয়স হয়েছে, উপর থেকে আগে একবার ব্রেন স্ট্রোক হয়েছে, সুতরাং নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। একদিন রোগী নিজের পরিচয় ভুলে যাবেন, নিজের আত্মীয়দের ভুলে যাবেন। হতাশ হলে চলবে না। কারণ একটা দীর্ঘশ্বাস ফেললো। লোকটা এখন অনেক কিছুই ভুলে যায়। নিজের মেয়েকেও মাঝে মাঝে চিনতে পারে না। কাজের মেয়েটাকে একদিন চোর বলে কি হুঙ্কার। একটাই স্বস্তি, এখনো কাননকে সে ভুলেনি। কাননকে সে মনে রেখেছে। কানন মিষ্টি এবং কৃপাকে ফোন করিয়ে জানালো মাহমুদ এলো। ঘরে সবাই চিন্তিত। মুহাইমিন ফিরলেন রাত 10টায়। কানন উৎকণ্ঠিত স্বরে শুধালো, মোবাইল বাদে কেন বের হলেন আপনি? কোথায় ছিলেন? মুহাইমিনের চোখ মুখে কেমন অপরাধ বোধ, কিন্তু সেটা প্রকাশ না করেই বলল, আমি গেদা নাকি? যত সব। এত হাউকাউ করার কি আছে? লোকটা আজকে আবার পথ ভুলেছে। কানন কড়া স্বরে বলল, কাল থেকে আর একা একা বের হবেন না। মজনু আপনার সাথে? কেন? আমি কি আবৈদ্যা? হ্যাঁ, আপনি তার থেকে অধম। আমি বলেছি এর উপর যেন কথা না হয়। স্বামীকে তীব্রভাবে শাসালেন কানন সরকার। মোহামেন গজগজ করে নিজের ঘরে যেতে আবারও হুঙ্কার ছাড়লেন, পেয়ারা, এই পেয়ারা, দেখো ঘরে একটা চুন্নি ঢুকেছে। পেয়ারা, কোথায় তুমি? কানন একটা দীর্ঘশ্বাস ফেললেন। আবার কাজের মেয়েটাকে তিনি চিনতে পারছেন না। কৃপা অবাক কণ্ঠে বলল, বাবা কাউকে চিনে না, অথচ মাকে ঠিক চিনে, খেয়াল করেছো পিপি? মিষ্টি হেসে বললেন, ভাইয়া যে তোমার মাকে খুব ভালোবাসেন, তাই তাকে ভোলেননি। কানন মৃদু হাসলেন। এই লোকটা যদি তাকে ভুলে যেত তাহলে সত্যি খুব অসহায় লাগতো তার। সব খারাপের মধ্যে এই একটা দিকই সান্ত্বনা। ঘরে গিয়ে কাজের মেয়েকে নিচে যেতে বললেন তিনি। স্বামীকে শুধালেন, কি সমস্যা? ও তো আমাদের ঘরেই থাকে। মাহফুজা নাম ওর, ওকে বারবার চুন্নি বলেন কেন? চুন্নি লাগে তাই বলি। লোকটা স্বীকার করবেন না তার যে মনে নেই। কানন এবার শান্ত স্বরে বললেন, পাঞ্জাবির ভেতরের চিরকুটটা পেয়েছিলেন? মুহাইমিন এবার একটু শান্ত হলেন। বিছানায় বসে পাঞ্জাবিটা খুলতে খুলতে বললেন, হ্যাঁ, অনেক পরে পেলাম। আমি সেই গুলশান চলে গিয়েছিলাম জানো, হাঁটতে হাঁটতে। হ্যাঁ। কানন তার পাশে বসে তার চামড়া কুঁচকানো হাতটা নিজের হাতে নিয়ে অনুরোধের স্বরে বলল, আর এমন একা বের হবেন না, আমার কলিজায় কামড় লাগে। মাহমুদ তো থানায় ফোন দিত, এমনটা আর করবেন না। আচ্ছা আচ্ছা, হইছে। একদিন একটু হারাই গেছি, পৃথিবী মাথায় করে ফেলছে। যন্ত্রণা, যত সব। মুহাইমিন তখন ঘুমে। কানন লিখতে বসেছে। কলম চলছে। আমি জানি একদিন সাহেব আমাকেও ভুলে যাবেন। সেদিন আমার জীবনে হয়তো সত্যি দুঃখ নেমে আসবে। ওনাকে হারানোর থেকে মনে হয় সেই দুঃখটাই আমাকে বেশি গ্রাস করবে। আমি চাই আমার মৃত্যু যেন তার আগে হয়। অন্তত তার চোখে অচেনা হবার কষ্টটা থাকবে না। এই ডায়েরিটা আমি সাহেবের জন্য লিখছি। যেদিন তিনি আমাকে ভুলে যাবেন, এই ডায়েরি পরে যদি একটু স্মরণ হয়। এতটুকু লিখেই থামলো সে। তারপর ডায়েরিটা ডেস্কে রেখে শুতে এলেন। মুহাইমিন তখন ঘুমে। কানন তার ঘুমন্ত মুখখানা একবার দেখে ঘুমাতেই যাবেন, ঠিক তখন খেয়াল করলেন তার হাতে কিছু একটা মুঠো বন্দি। মুঠোর ফাঁক থেকে উকি দিচ্ছে তা। খুব আস্তে সেই মুঠো খুলতে একটা সাদা কাগজ পেলেন। তাতে লেখা, তুমি ব্রাশ করে ডেস্কের তৃতীয় ড্রয়ারের ডায়েরিটা পড়বে। কানন কিছু সময় হতভম্ব রইল। তারপর ধীর পায়ে সেই ডেস্কের কাছে গিয়ে তৃতীয় ড্রয়ার খুললেন। খয়েরি মলাটের একটা ডায়েরি। ডায়েরিটা খুলতেই দেখলেন তার অনেকগুলো ছবি। এখনকার, আগের, বিয়ের পরের। কানন অবাক হলেন। ছবিগুলো টেবিলে রেখে ডায়েরি খুললেন। প্রথম পাতাতেই লেখা, আমার একটা গেদা বউ আছে, নাম পেয়ারা। ওর সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন ওর বয়স ছিল মাত্র 18। নিজের থেকে 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করব, সেটা আমার পরিকল্পনায় কখনোই ছিল না। মাকে বহুবার বারণ করেছি। পেয়ারার বড় চাচাকে তো মুখের ওপর না করে দিয়েছিলাম। 14 বছর ছোট মানে সেই মেয়ের বোধ বুদ্ধিও হবে 14 বছর ছোট। আমার মতো দামড়া বেটাকে সে কি বুঝবে? উল্টো আমাকেই তাকে পেলে পুষে বড় করতে হবে। কিছু বললে দেখা যাবে সে ঠোঁট ফুলাবে, কান্নাকাটি করবে। তখন ঢং আমার সহ্য হবে না। কোন সময় আমার মেজাজ খারাপ হবে আর ঠুন্না দিয়ে বসবো তার ঠিক নেই। মাকে বহুবার বলেছি আমি বিয়ে করব না। বিয়ে মানে অযাচিত ভাবে
এক অপরিচিত নারী জীবনে ঢুকে পড়া, প্রেম প্রীতি আমাকে দিয়ে হয়নি, আমারও সবে গা গুলায়। এখন একজন মানুষের সাথে বিয়ের বাঁধনে জড়ালে সেই মানুষের দায়িত্ব আমার কাঁধে আসবে। আমি সত্যিই খুব ক্লান্ত। তার উপরে মেয়েটা মাহমুদের বয়সী, সে আমাকে কি বুঝবে? এই গোটা সংসার এবং আমার বোঝায় সে পিষে যাবে। মা বুঝলেন না, সুন্দরী দেখে মায়ের খুব পছন্দ হয়েছে, সে এখন বিয়ে দিতে এক পায়ে রাজি। শেষমেশ আমাকেও রাজি হতেই হলো। উপায়ন্তর না পেয়ে অবশেষে সেই 14 বছর ছোট পেয়ারাকে আমার বিয়ে করতে হলো। পেয়ারাকে আমি আগে দেখিনি, তার সাথে প্রথম দেখা হয়েছিল আমাদের বিয়ের দিন। কবুল পর্বের পর তাকে আমার পাশে বসানো হলো। ভীত হরিণীর মতো মেয়েটাকে প্রথম যখন দেখলাম, আমি থমকে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল একটা চাঁদের টুকরো আমার জীবনে এসেছে। সেই সাথে রাগও হয়েছিল। মেয়েটা এত ছোট, এত নরম, আমি ছুলেই তো গুড়িয়ে যাবে। আমি ওকে নিয়ে কি করব? আহ্লাদ আমি করতে পারি না। এই মেয়েটাকে ধমকালে নিশ্চিত কেঁদে পদ্মা যমুনা এক করবে। টের পেলাম আমার নীরের জীবনে এক আস্ত ঝামেলা এসে পড়ল। কিন্তু কিছুই করার নেই। বিয়ের বাঁধনে বাধা যখন পড়েছি, তখন এই ঝামেলাটাকেও ঘাড়ে নিতেই হবে। দায়িত্বের তালিকায় আরেকটা নাম জুটলো, কানন, ওরফে আমার গেদা বউ পেয়ারা। একটু পর ফ্যাসফ্যাসানির শব্দ কানে এলো। আমি পাশে তাকাতেই দেখলাম পেয়ারা কাঁদছে। ও ডাগর ডাগর চোখে টলমল করছে পানি, নাক টেনে টেনে একাকার অবস্থা। বুঝতে পারলাম সে বিয়েতে রাজি নয়। শুনেছিলাম কোনো একটা ছেলে তাকে উত্ত্যক্ত করে বিধায় বিয়ের জন্য এতটা তাড়াহুড়ো। সাথে সাথে আমার মনটা বিষিয়ে উঠল। রাগ হলো প্রচুর। বিয়ে তো আজকালের ব্যাপার না, একটা গোটা জীবন কাটাতে হবে। একে আমাদের বয়সের বিস্তর ফারাক, উপর থেকে পেয়ারার আমাকে পছন্দ নয়। এই সম্পর্কটা কি করে টানবো? ঠিক করলাম শুধু দায়িত্বতে সীমাবদ্ধ রাখবো একে, বেশি আহ্লাদ দিব না, ঢলাঢলি করব না। কিন্তু আহ্লাদ না দেওয়ার সুযোগ হলো না। কাননের চোখগুলো খুব ভয়ঙ্কর। ও যখন আমার দিকে ভীত হরিণের মতো তাকাতো, ওই ডাগর ডাগর চোখ দিয়ে নিজেকে সামলানো দায় হয়ে উঠল। আমি ওই চোখ থেকে নিজেকে আড়াল করে রাখলাম। পেয়ারার একটা সমস্যা আছে, মুখ ফুটে কিছু বলতে পারে না, ফ্যাস ফ্যাস করে, কাঁপে। আমি তাকালেই ওর মুখ ফ্যাকাশে হয়ে যায়, মনে হয় এখনই হেগে দিবে। কি এক যন্ত্রণা! ঘরে এসে সিগারেট খাওয়ার জো নেই। দেখি পেছনে দাঁড়িয়ে কাঁপছে আর কাশছে। ওর কাঁপুনি দেখে আমার এত মেজাজ খারাপ হলো, ইচ্ছে করলো একটা ঠুরনা দিই। কিন্তু ওই মুখটার দিকে তাকিয়ে রাগ দেখানো গেল না। অগত্যা সিগারেট ফেলে দিতে হলো। প্রথম রাতে যখন ওই নরম শরীরটা আমার পাশে শুয়েছিল, আমি টের পেয়েছিলাম আমার মাঝে একটা পুরুষসত্তা আছে, যে ইন্দ্রিয় পরায়ণ, যার মাঝে নিষিদ্ধ চাহিদা বিদ্যমান। আমি অবিবেচকের মতো তার উপর নিজের কর্তৃত্ব খাটাতে চাই না। যেখানে সে এই বিয়েতেই রাজি নয়, সেখানে আমার আধিপত্য সে মেনে নিবে না। একটা দীর্ঘশ্বাসের সাথে সেই রাতটা আমি কাটালাম। ভোরে আমার ঘুম ভাঙলো। আকাশে তখনও আলো ফোটেনি। আমি উঠে পাশে তাকাতেই দেখলাম আমার বউ নেই। যাক, রাতের ছবক কাজে দিয়েছে। আমি চাই না আমার মা বা বোন আমার বউয়ের কোনো খুঁত ধরুক। এই সংসারের গৃহিণী তাকে একদিন হতেই হবে। কেননা প্রথম থেকে সতর্ক করি, এই মা শাশুড়ির ঝামেলা আমার ভালো লাগে না। মা আমার কানে ফু দিবে, বউ সেই ফুতে কাঁদবে। এসব জ্বালা আমি চাই না। তাই বউকে নিজের থেকে গড়িয়ে তুলতে হবে। আমার গেদা বউটার আবার ফ্যাসফ্যাসানির স্বভাব আছে। এখন দিন দুনিয়ার জগতে সে অগা। এই অগা মেয়ে মানুষকে গড়াতেই আমার জীবন কেটে যাবে। এসব ভাবতে ভাবতে বিছানা গুছিয়ে গোসলে যাব, অমনি দেখলাম গেদা একটা শাড়িকে থানের মতো কোনো মতে পেঁচিয়ে বেরিয়েছে। তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ব্লাউজের হুক এলোমেলো, শাড়ির আঁচল কোনো মতে কাঁধে তোলা। ভেজা শরীরে কাপড়টা লেপ্টে থাকায় তার কমনীয় খাজ অবধি স্পষ্ট। আমার শির দ্বারা বেয়ে রক্তের স্রোত বয়ে গেল, লোম দাঁড়িয়ে গেল। এই মেয়ের কি কোনো ধারণা আছে তাকে কেমন লাগছে? এই মেয়ের কি কোনো ধারণা আছে আমার মন মস্তিষ্কে তার কি প্রভাব পড়ছে? নেই, একেবারেই নেই। থাকলে এমন অসহায় নিরীহ চোখে তাকিয়ে থাকা সম্ভব হতো না। আমি কোনো মতে পাশ কাটিয়ে চলে গেলাম। আমার অন্তঃস্থল অস্থির, হৃদস্পন্দনের বেগ বোধ হয় 120 ছাড়িয়ে গেছে। সকালে সে বরফ শীতল পানিতে আমার টগবগে রক্তে সেই দাপট কমলো না। মসজিদে যাবার আগে তাকে সতর্ক করলাম, শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই। দেখলাম গেদা আমার দিকে হতবিহ্বল হয়ে চেয়ে আছে।
ওকে নাম ধরে ডাকতে ইচ্ছে হয় না, কানোর নামটা কেন যেন ওর আদরে মুখের সাথে যায় না। আমার ওকে আদর আদর দিয়ে ডাকতে ইচ্ছে করে, কিন্তু সে অধিকার কেউ দিবে? আমি ভেবেছিলাম আমার গেদাকে আমি কোনো আহ্লাদ দিব না, আহ্লাদে মাথায় উঠে নৃত্য করবে, কিন্তু সে উপায় রইল না। আমার গেদা বিয়ের প্রথম দিন তার পা পুড়িয়ে একাকার করে ফেললো। একটা মানুষ গরম পানিও ঢালতে জানে না, ও কি করে ওর ছোট্ট কাঁধে এই সংসারের দায়ভার নিবে? আমি যে কারোর উপর কখনো ভরসা করতে পারবো সে আশাতেও গরম পানি ফেলে দিল আমার গেদা। আমি ওকে বকতে চাইলাম, কিন্তু ব্যথায় নীল হওয়া মুখটা দেখে খুব মায়া হলো, বকতে পারলাম না। সে রাতেই ছুটলাম হাসপাতালে। গেদার পা খুব বাজেভাবেই পুড়ল, আঙুলের চামড়া ঝলসে গেছে। মেয়েটার সাহসে তারিফ করতে ইচ্ছে হলো। এতটা যন্ত্রণা এতটুকু শরীর কি করে সহ্য করছে? আমি খেয়াল করলাম গেদা লজ্জিত, এতটাই লজ্জিত যে ক্ষুধার কথা বলতেও তার দ্বিধা। হাসপাতালের বিশ্রী খাবার তার গলা থেকে নামছে না, অথচ সে সেটাই জোর করে খাওয়ার চেষ্টায় ব্যস্ত। মুখ ফুটে একবার বলবো না আমি এসব খাবো না, আপনি আমাকে বাইরে থেকে খাবার কিনে দিন। কি অদ্ভুত! আমার রাগ হলো, এই ফ্যাতফেতা মেয়ের সাথে কি করে জীবন কাটাবো। আমি বাধ্য হয়ে কিছু খাবার কিনে আনলাম। আমার বউ সেটা খুব তৃপ্তি করে খেলো। একটা সময় মুখ ফুটে বলেও ফেললো, আর একটু ভাত হবে। ও সেই প্রথমবার মুখ ফুটে কিছু চাইলো। আমার কেন যেন ক্ষুধা মিঠে গেল। মনে হলো এই গ্যাদার তৃপ্তিতে আমার তৃপ্তি। তার ভীত চোখের সেই দৃষ্টিতে নিজের প্রতিবিম্ব দেখে শান্তি লাগলো। গ্যাদাকে নিয়ে আমার খুব জ্বালা হলো। পা পোড়া, চলতে পারে না, কোলে কোলে নিয়ে হাঁটতে হয়। ওই নরম শরীরটাকে ইচ্ছে করে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলি। এত তুলতুলে হতে হবে কেন তাকে? কিন্তু এই কথাগুলো মুখে বলা গেল না। তবে আমার সংযম ভেঙে গেল। ওর চুলের সেই মিষ্টি গন্ধ আর শরীরের নরম স্পর্শে আমি নিজের ভেতরে সেই পুরুষ সত্তাকে আটকাতে পারলাম না। আমার বাঁধ ভাঙলো। আমি নিজের ভারী শরীরের নিচে পিষে ফেললাম আমার তুলতুলে গেদাকে। গেদা বাধা দিতে চাইলো, কিন্তু তাও আমি কেমন বেপরোয়া হয়ে উঠলাম। হুঁশ ফিরল যখন ওর নাক টানার শব্দ পেলাম। নিজের ওপর নিজের রাগ হলো। এতটা অধৈর্য তো আমি কোনো জনমেই ছিলাম না। তবে এই গেদার কাছে আসলেই কেন আমি ব্যতিক্রম হয়ে যাই? আমার কঠিন সংযম ভাঙে, আমি নরম হয়ে পড়ি। এই ছোট গেদা আমার মাথায় উঠে নাচে, তবু আমি কিছুই বলতে পারি না। ও ফ্যাতফ্যাত করে, আমাকে দেখে ভয় পায়। আমি চাইলেও ওর ভয় ভাঙাতে পারি না। হয়তো এই স্বভাবটা আমার নেই। হাসপাতাল থেকে ফেরার পর যেদিন প্রথম আমি অফিসে গেলাম, সেদিন বিকালে আমার অফিসে ফোন এলো, গেদা বাথরুমে পড়ে গেছে। এই স্বল্প দিনেই গেদা আমার মাথায়, মনে এতটাই আধিপত্য লাভ করেছে যে আমি পাগলের মতো সেদিন বাসায় ফিরে এসেছিলাম। আমার মনের ভেতর টর্নেডো চলছিল। মনে হচ্ছিল আমি যতক্ষণ না তাকে সচক্ষে দেখব, আমার মন শান্ত হবে না। আমি সেদিন কিভাবে বাড়ি ফিরেছিলাম আমিই জানি। বাড়ি ফিরে গেদার সে রক্তাক্ত পা দেখে আমার মাথা ঠিক থাকলো না। রাগ হলো প্রতিটা মানুষের উপর। ঘরে এতগুলো মানুষ, অথচ আমার অবর্তমানে আমার এই বাচ্চা বউটার খেয়াল রাখার কেউ নেই। আমি সেদিন মায়ের সাথেও খুব চেঁচিয়েছিলাম। বাচ্চা বউ বিয়ে করার এই জ্বালা, বুঝে 3 কাঠি বেশি। সেও 3 কাঠি বেশি বুঝে কান্নাকাটি জুড়ল যখন বলল, আমি একটা খবিশ, আপনার সাথে আমি থাকবই না। আমার ভেতরটায় কামড় পড়ল। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। গেদাটা আমাকে তার ভীত চোখের মায়ায় ফেলে এখন পালাতে চায়। অবশ্য নিজেরও অবাক লাগলো, আমি একটা ছোট্ট মানুষের ডাগর ডাগর চোখে নিজেকে সম্পূর্ণ হারিয়েছি। তার সেই চাহনি আমার বুক কাঁপাতো, অদ্ভুত এক ব্যথা হতো। ইচ্ছে করতো এই বাচ্চাটাকে বুকের ভেতর আগলে রাখি। মেয়েটি আমার আশেপাশে ফড়িং এর মতো লাফাতো। আমি শুধু দেখতাম, শাসন করতে পারতাম না। মেয়েটি কি সত্যি আমাকে কখনো বোঝেনি, নাকি আমি সত্যি এতটা খারাপ মানুষ? অবশ্য সে পরে আমার কাছে ক্ষমা চেয়েছিল। টলমলে সেই চোখ নিয়ে আমার হাত ধরে বলেছিল, আর কখনো এমন কিছু বলবে না। আমার গেদা ততটা গেদা নয়, সে খুব বুদ্ধিমতী। তাই তো একটা গোটা সংসার সামলেও সে পড়াশোনা করত। পরীক্ষার আগে দেখতাম ক্লান্ত শরীরটা নিয়ে টেবিলে বসে আছে। মাঝে মাঝে চোখের পাতা ঘুমে জড়িয়ে আসতো তার। মায়া হতো, কিন্তু মায়া দেখালে আমার দুর্বলতা ধরে ফেলবে সে। তাই নিজের কাজের বাহানা দিয়ে তাকে পাহারা দিতাম। মাঝে মাঝে চা বানাতে পাঠাতাম। গেদা রাগ করতো। পেয়ারার মতো লাগতো ওকে, চুমু খেতে ইচ্ছা হতো। গেদার আশেপাশে আমি ভীষণ নির্লজ্জ।
বেহায়া পুরুষ। পেয়ারা আমার তীব্র রাগের সম্মুখীন হলো যখন আমি মাহমুদকে মেরে ওর ঠোঁট ফাটিয়ে দিয়েছিলাম। সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল। মাথায় ছিল না আমার গেদা যে আমাকে ভয় পায়। তার রক্তশূন্য মুখটা দেখে আমার মনে হয়েছিল ও হয়তো কখনো আমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু তেমনটা হলো না, বরং পেয়ারা আমার সামনে নকটামি করত, আহ্লাদি করত। আমার ভালো লাগতো যখন সে আমার জন্য আলাদা করে পছন্দের খাবার রাখতো। আমার গরুর মাংস ভালো লাগতো কথাটা ভুলেই গিয়েছিলাম অনেক আগে। কিন্তু মেয়েটা ঠিক আমার জন্য গরুর মাংস আলাদা করে রাখতো। আমার একটা ছবিও সে আমার জন্মদিনে দিয়েছিল। আমি সেই ছবিটা এখনো ট্রাঙ্কে রেখেছি। আমার পেয়ারার প্রথম উপহার। পেয়ারা যেদিন ইন্টার পাস করলো সেদিন মেয়েটাকে আমি লাল শাড়ি দিয়েছিলাম। শাড়িটা যখন পরে আমার সামনে দাঁড়ালো তাকে অপ্সরার মতো লাগছিল। এতটা সুন্দরও কোনো নারী হতে পারে আমার জানা ছিল না। আমার মনে হলো এই গোলাপ ফুলটা শুধু আমার, আমার নিজস্ব। আমি সেদিন আবার টের পেলাম আমি একজন বেহায়া পুরুষ। ওর খুব শখ ছিল আমার হাতে খোঁপায় মালা পরার। বাচ্চামো শখ। আমার ইচ্ছা হতো না পূরণ করার। কিছু শখ পূরণ হয়ে গেলে পূর্ণতা চলে আসে। আমি চাইতাম আমার কাছে পেয়ারা অনেক অপূর্ণতা থাকুক, যা ও ক্ষণে ক্ষণে আমার কাছে আবদার করবে। সে আমার অপেক্ষা করবে। ওর চোখের নিজের অপেক্ষা দেখতেও শান্তি লাগতো। পেয়ারা প্রায় আমাকে শুধাতো, আপনি আমাকে ভালোবাসেন? আমি উত্তর দিতে পারতাম না, কারণ আমার কাছে উত্তর ছিল না। এই ভালোবাসা শব্দটা আমার কাছে নাটকে মনে হয়। একটা ছোট্ট শব্দ কি আমার মনে পেয়ারার প্রতি যে স্নেহ, আদর, সেটাকে ব্যক্ত করতে পারবে? ওকে না পেলে আমার হৃদয় ছটফট করে। সারাক্ষণ চিন্তা করি মেয়েটা কি করছে। ও এত সুন্দর, কোনো বখাটে ছেলে ওকে উত্ত্যক্ত করছে কিনা। আমার মতো মানুষ কিনা আমার বউকে আংটি কিনে দিয়েছি যেখানে নিজের নাম খোদাই করা। ভাবা যায়? এই উন্মাদনা, এই পাগলামি কি এক শব্দে ব্যক্ত হবে? যদি হয় তবে আমি পেয়ারাকে খুব ভালোবাসি। এই ভালোবাসাটা যে কতটা গভীর আমি টের পেলাম যখন পেয়ারা মা হতে চলল। মুশফিকার যখন ওর গর্ভে এলো, আমি সত্যি ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম ওর তুলতুলে শরীরটা কি এই ধকল নিতে পারবে তো। ডাক্তার যখন আমাকে খবরটা প্রথমবার দিয়েছিল তখন আমাকে বলেছিল ওর শরীর অনেক দুর্বল, বাচ্চা নেওয়ার মতো অবস্থা ওর না। আমার মনে হয়েছিল আমার দুনিয়া নড়ে গেছে। আমার বাবা আমার হাতে মারা গিয়েছিল। ওই বোথা শূন্যতা আমাকে আবার আষ্টে পৃষ্ঠে নিল। এই গ্যাদা পেয়ারাটাকে ছাড়াও যে আমার একটা জীবন হতে পারে আমি ওই মুহূর্তে কল্পনা করতেও শিউরে উঠলাম। আমার ভেতর যে ঝড় চলছিল শুধু আমি জানি। নিজের সে ভয়ের কারণে আমি পেয়ারাকে খুব আঘাত দিয়েছিলাম। নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতায় প্রায় হারাতে বসেছিলাম আমার পেয়ারাকে। অফিস থেকে এসে শুনি পেয়ারা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। কোনো কথা? মেয়েটাকে এক মুহূর্ত না দেখলে আমার দম আটকে আসে। ও কি বোঝে না? পেয়ারা সেদিন অনেক কেঁদেছিল। হাউমাউ করে কেঁদে বলেছিল তার বাচ্চাকে যেন আমি না যন্ত্রণা বলি। কিন্তু ওকে কি করে বোঝাই? ও ছাড়া আমার চলবে না। এই পুরো মাতৃত্বের যাত্রাটা আমার পেয়ারা খুব কষ্ট করে পার করেছে। ওর নিষ্প্রাণ ক্লান্ত মুখটা দেখলে আমার মনে হতো আমি খুব তুচ্ছ একটা মানুষ। পুরো পৃথিবীটাও যদি আমি এই নারীর পায়ের কাছে এনে দেই কম হবে। ও যখন ঘুমাতো আমার ওকে বুকে নিয়ে রাখতে ইচ্ছে হতো। মনে হতো এ বুঝিও পালিয়ে যাবে, আমি হারিয়ে ফেলবো আমার পেয়ারাকে। রাতে ঘুমাতে পারতাম না। দুঃস্বপ্ন আমাকে জাপটে ধরে রাখতো। একদিন সেই দুঃস্বপ্ন সত্যি হলো। পেয়ারার পেন শুরু হলো। ও ব্যথায় নীল হয়ে যাচ্ছে, অথচ আমি নিরুপায়। আমার চোখের সামনে পেয়ারার মেক্সি পেটিকোট রক্তে ভিজে যাচ্ছে। ওর তুলতুলে শরীরটা আমার কোলে ঢলে পড়লো। আমি মনে হলো আমার পৃথিবীটা নির্জীব হয়ে গেছে। আমার হাতে আমার দুনিয়াটা, অথচ আমি কিছুই করতে পারছি না। পেয়ারা ডেলিভারি হলো। একটা ছোট্ট প্রাণ পৃথিবীতে এলো, কিন্তু ও এতটাই ছোট যে ওকে ইনকিউবেটরে ঢোকানো হয়েছে। আমার মনে হলো এটা হয়তো আমার শাস্তি। এতকাল আমি এই বাচ্চাটাকে চাইনি, তাই আল্লাহ এত ফুটফুটে জ্যোৎস্না আমার কোলে দিয়েও তাকে কেড়ে নিতে চান। অন্যদিকে আমার পেয়ারাকে নেওয়া হয়েছে আইসিইউতে। আমার কলিজাগুলো জীবন মৃত্যুর সাথে লড়ছে, অথচ আমার করার কিছু নেই। আমি শুধু দরজার বাহিরে অপেক্ষায় থাকি একটা সুখবরের। আমার পেয়ারা নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকতো। আমার ওর সেই নিথর দেহটা দেখলে ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। আমার ছোট মেয়েটাকে যখন ইনকিউবেটরে দেখতাম আমার নিজেকে হতভাগা মনে হতো। এত অপদার্থ আমি।
একটা বোথা ব্যথা ছড়িয়ে পড়তো আমার শরীরে। মনে হতো আমার কলিজাদের কষ্টে দেখার থেকে আমার মৃত্যু শ্রেয়। পেয়ারার যেদিন জ্ঞান ফিরল, আমার মনে হয়েছিল আমার খরা জীবনে এক পশলা বৃষ্টি নেমেছে। আল্লাহ আমার ডাক শুনেছেন। আমি হয়তো এতটাও পাপী মানুষ না। আমার গেদা পেয়ারার কোলে একটা ছোট্ট গেদা এসেছে, মায়ের মতোই সাহসী। মৃত্যুর সাথে লড়াই করে এই হতভাগা বাপের সংসারে এসেছে সে। মায়ের মতোই ঠোঁট ফুলিয়ে কাঁদে, মায়ের মতোই জেদি, নকটামিও একদম মায়ের মতো। ওর ছোট শরীরটাকে যখন কোলে নিলাম, মনে হলো আমার কোলেই জান্নাতের সুখ। আমি পৃথিবীর সব থেকে সুখী মানব। এর থেকে সুখী হওয়া সম্ভব নয়। মুশফিকা জন্মানোর পর আমার গেদা ধীরে ধীরে বড় হয়ে গেল। সে অবাধ্য ফড়িংটা কেমন গৃহিণী হয়ে গেল, এক হাতে সব সামলাতো। আমি অবাক হতাম, এইটুকু ছোট মেয়ে ছুটে ছুটে সব করছে। আমাদের যত্নে কোনো ত্রুটি নেই, মুশফিকার যত্নে কোনো ত্রুটি নেই। মেয়েরা হয়তো এভাবেই গড়া। আমি চাইনি আমার গেদা এভাবে বড় হয়ে যাক। আমি চাই আমার গেদা পেয়ারা সবসময় গেদাই থাকুক। কিন্তু পরিস্থিতি আমার গেদা পেয়ারাটাকে আরো শক্ত করে তুলল। আমাদের একটা দুর্ঘটনা ঘটল। আমরা গাজীপুর থেকে ফিরছিলাম। সেই রাতে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ওই সময় আমার মনে হয়েছিল আমি হয়তো মারা যাব। আমি না থাকলে আমার কলিজা দুটো কি হবে ভেবেই আমার অন্তঃস্থলে অস্থিরতা শুরু হলো। ঘটনাটা এত দ্রুত হলো যে আমি কিছু করতে পারলাম না। আমার বোনের স্বামী সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই সাথে আমাদের জীবনে এক ঘোর বিপদ নেমে এলো। আমাকে মিথ্যে মামলায় জেলে নেওয়া হলো। সেই সময়টা আমার পেয়ারা আমার হাত ছাড়েনি। আমি খুব অবাক হতাম মেয়েটার ধৈর্যে। ছোট একটা মানুষ, অথচ কি মনের জোর। আমার পেয়ারা প্রতিদিন খাবার নিয়ে আসতো। ওকে দেখলে আমার মনটা শান্ত হয়ে যেত। আবার নিজেকে খুব অপরাধীও লাগতো। মেয়েটার শুকনো মুখটা দেখতে ভালো লাগতো না। আমি ঝাড়ি মারতাম যেন কান্নাকাটি না করে। কি করে বোঝাই ওকে আমার যে ওর চোখের পানি সহ্য হতো না। আমার চাকরি চলে গেল, বেকারত্ব, অভাবে টলমলে সংসার। সেই সংসারে হাল আমার পেয়ারা ধরেছিল। কি বুদ্ধির সাথে সে সব সামলেছে শুধু আমি জানি। যখন দুশ্চিন্তে আমার ঘুম আসতো না, আমি পায়চারি করতাম। মেয়েটা উঠে বসতো, আমাকে টেনে বিছানায় নিয়ে আমার বুকে মাথা রেখে বলতো, সব ঠিক হয়ে যাবে। যে পেয়ারাকে আমার আগলে রাখার কথা, সেই পেয়ারা আমাকে আগলেছে। সে আমার দায়িত্বটা ভাগ করে নিয়েছে। আমি কখনো ভাবিনি সংসারের এই বিশাল দায়িত্বটার কেউ যেচে এসে ভাগীদার হবে। ভাগ্যিস পেয়ারা আমার বউ, নয়তো আমি কবে ভেঙে গুড়িয়ে যেতাম। আমার সে ভাঙা অংশগুলো কুড়ানোরও কেউ থাকতো না। পেয়ারা ছিল, ভাগ্যিস ও ছিল। আমার পেয়ারার বাচ্চামও আমার কাছে প্রিয়। আমার পেয়ারার হাসিও আমার কাছে প্রিয়। শুধু ওর কান্না আমার সহ্য হয় না। ও একবার খুব কেঁদেছিল, যখন জেনেছিল ও আর মা হতে পারবে না। ওর গর্ভ খুব দুর্বল। মুশফিকা বেঁচে আছে আল্লাহর রহমত। ও খুব কেঁদেছিল। আমার ওই কান্না সহ্য হয়নি। কিন্তু ওকে সান্ত্বনা দেওয়ার বাণী আমার কাছে ছিল না। শুধু বলেছিলাম, আমার জন্য মুশফিকাই যথেষ্ট। আমার এত ওয়ারিশের প্রয়োজন নেই। আমার খাটিয়া না হয় অন্যরাই ধরলো, তাতে কিছু হবে না। এত কান্নার কিছু নেই। মেয়েটা শোনেনি। ও অনেক কেঁদেছিল। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর কান্নায়। ওই দিনই শেষ। এরপর আমি কখনো পেয়ারাকে কান্নার সুযোগ দেইনি। শোনো মোহাইমিন, আমি জানি তোমার একটা কঠিন রোগ হয়েছে। তুমি একটা সময় সব ভুলে যাবে। তুমি নিজেকেও ভুলে যাবে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, আমার একটা গ্যাদা বউ আছে, নাম পেয়ারা। ওকে কখনো ভোলা যাবে না। কারণ আমার গ্যাদা পেয়ারা তোমার এই ভুলে যাওয়া সইতে পারবে না। ও খুব কাঁদবে। ও তোমাকে খুব ভালোবাসে। তোমার ভুলে যাও ওকে ভেঙে ফেলবে। আমি আমার গ্যাদা পেয়ারার কান্না সহ্য করতে পারবো না। আর গ্যাদা পেয়ারাকে ভুলে গেলে এই পৃথিবীটা জাহান্নাম লাগবে তোমার। তুমি হয়তো বেঁচে থেকেও মরে যাবে। তাই ওকে ভোলা যাবে না। এই ডায়েরিটা তুমি প্রতিদিন পড়বে। এখানে আমাদের জীবনের অনেক কিছুই নেই, তবে পেয়ারা তোমাকে মনে করানোর চেষ্টা করবে। তুমি অধৈর্য হবে না। তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই ভুলোনি। এই বিশাল জীবনটা ওই নারীর উপস্থিতি ছাড়া অপূর্ণ, ফিকে, বিশ্রী। সেই ফড়িং এর মতো গ্যাদা মেয়েটা ছিল বলেই তুমি আজ পূর্ণ মোহাইমিন সরকার। তুমি তাকে খুব ভালোবাসো। তাই গ্যাদাকে ভোলা গহীর অপরাধ। ওকে ভোলা যাবে না। আরো অনেক ছোট ছোট নোট করা রয়েছে সেই ডায়েরিতে। এই কথাগুলো কাননের বলা। লোকটাকে যখন সেই কাহিনীগুলো সে বলে, লোকটা টুকে রাখে।
কানন ডায়েরি বন্ধ করলেন। আরেকবার ঘুরে ঘুমন্ত মানুষটাকে দেখলেন। তার গাল ভিজে গেছে। কৃপাধারী হুতুমকে আরো একবার ভালোবাসতে ইচ্ছে হলো। এই মানুষটা প্রতিদিন তাকে মনে রাখার চেষ্টা করছেন, অথচ কখনো তা প্রকাশ করেন না। কানন ভাবতেন, এই লোকটা হয়তো তাকে ভালোবাসেন না, অথচ আর তিনি টের পেলেন মুহাইমিন তাকে তার চেয়েও অধিক ভালোবাসে। এই মানুষটার শক্ত পারদের ভেতর একটা অসম্ভব প্রেমিক পুরুষ আছে। সেদিন তাহাজ্জুদের নামাজে কানন মোনাজাতে একটাই দোয়া করলেন, আল্লাহ, আমার সাহেবকে তুমি আমার আগে নিও। আমি তাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো, কিন্তু আমার সাহেব আমাকে ছাড়া খুব অসহায় হয়ে যাবেন। হয় তুমি একসাথে আমাদের মৃত্যু দিও, নয়তো সাহেবের মৃত্যু আমার আগে দিও। সকালের টেবিলে মুহাইমিন সরকার দেখলেন গরুর মাংস ভুনা এবং পরোটা। গরুর মাংস খাওয়া নিষিদ্ধ মুহাইমিনের জন্য, কিন্তু তবুও তার পাতে হাড় ছাড়া 3টে পিস। কাননের দিকে চাইতেই দেখলেন কানন আয়েশ করে চা খাচ্ছেন। গতকালের মতো সে আজ রাগারাগি করছে না, কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি তাই হাতা গুটিয়ে খাওয়া শুরু করলেন। রান্নাটা কানন নিজে করেছে। আজকাল হাঁটুর ব্যথায় অনেকক্ষণ সে দাঁড়াতে পারেন না, তবুও রান্না করেছেন, মানে বিশেষ কোনো কারণ। মুশফিকা এসেছে মেয়ের সাথে। মেয়েটা হয়েছে একেবারে মুশফিকার কফি। সে ড্রয়িং রুমে খেলতে ব্যস্ত। মুশফিকা খুব অবাক স্বরে শুধালো, তোমার মাথা খারাপ? বাবাকে নিয়ে তুমি সেন্ট মার্টিন যাবে? এটা কোনো কথা? এটাই কথা। বুড়ো হয়েছি বলে কি স্বাদ আহ্লাদ নেই? আমার সমুদ্র দেখা হয়নি, টাকা থাকলেও সুযোগ হয়নি। এখন যাব। আমাদের সামনে অ্যানিভার্সারি। আমি চাই তোমার বাবার সাথে একান্তে এইবারের অ্যানিভার্সারি কাটাবো। মানে উই আর নট অ্যালাউড? হ্যাঁ, নট অ্যালাউড। না তুমি, না নওয়াজ, না মিষ্টি আপু, না আদনান ভাই, না মাহমুদ, কেউ না। শুধু আমি আর আমার সাহেব। বাবা রাজি? বলতেই মুহাইমিন চোখ তুললেন। বইয়ের দিকে একবার চেয়ে বললেন, ম্যাডাম যা বলে ঘরে সেটাই হয়। আমার না করাতে কি হবে? বাবা, কালকে শাসনে দেখছি সুবোধ বালক হয়ে গেলে বাবা। মুহাইমিন ঝাঁঝালো স্বরে বললেন, কোনো শাসনে টাসনে না। এতগুলো বছর একসাথে কাটিয়েছি, তাই এই কথা মানাটাই তোমার মায়ের গিফট। কৃপা করলাম আর কি। আর কিছু দিবে না? এখন তাজমহল লিখে দিব? আমি তো শাহজাহানের নাতি। মুশফিকা কথা বাড়ালো না। কানন হাসলো মৃদু। এই লোকের মুখে মিষ্টি কথা কখনই আসবে না। ব্যাগ গোছানো হলো। হঠাৎ আলমারিতে একটা লাল শাড়ি পাওয়া গেল, সাথে কাচের চুড়ি। এই ঠোঙাটাই গতকাল তার হাতে ছিল। লোকটাই শাড়ি কিনতেই পথ হারিয়ে ফেলেছিলেন, এজন্যই কাউকে সাথেও নেননি। কি পাগল! আজ কানন এবং মুহাইমিনের 38তম বিবাহ বার্ষিকী। সেন্ট মার্টিন পৌঁছালেন দুপুর 2টায়। হালকা খাবার জাহাজেই খাওয়া হয়েছিল। রিসোর্টে যেয়ে কিছু সময় বিশ্রাম নিলেন তারা। তারপর বিকালে লাল শাড়ি পরলেন কানন। খুব বেমানান লাগছে। মেহেদি দেওয়া চুল, চামড়ায় ভাঁজ, বার্ধক্য তার শরীরে ঠিকরে পড়ছে। তবুও তিনি সাজলেন। মনে হলো সে 18 বছরের কিশোরী সাজছে তার সাহেবের জন্য। যখন মুহাইমিনের সামনে দাঁড়ালেন, সেই প্রগাঢ় দৃষ্টি আজও তাকে সেভাবেই দেখল, যেমনটা 38 বছর আগে দেখত। কানন লজ্জা নিয়ে শুধালেন, কেমন লাগছে আমাকে? ঝাল পেয়ারা মাখার মতো। ধ্যাত, আজ রাগ হলো না কাননের। আবেগী স্বরে বললেন, চলুন আজ সমুদ্রে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখি। সন্ধে সন্ধে হয়ে এসেছে। লাল সূর্যটা সমুদ্রের উপর ছায়া ফেলছে। বাতাসটা ঠান্ডা। সেই ঠান্ডা বাতাসে কাননের খোপা থেকে খুলে আসা সাদা কমলা চুল উঠছে। মুহাইমিন সমুদ্রের প্রবালে আছড়ে পড়া ঢেউ দেখতে ব্যস্ত, আর কানন ব্যস্ত তার সাহেবকে দেখতে। গাংচিলেরা সমুদ্রের সেই স্বচ্ছ পানি ছুঁয়ে উড়ে যাচ্ছে। আশেপাশে অনেক মানুষ, তাদের কলরব। এর মাঝে কানন শুধালো, আপনি আমাকে ভুলে যাবেন না তো? মুহাইমিন অনেকটা সময় তাকিয়ে রইলেন কাননের দিকে। তারপর মৃদুস্বরে কাননকে চেতিয়ে দিতে বললেন, পেয়ারা খেতে খেতে এখন পেয়ারার অভ্যাস হয়ে গেছে। চাইলেও ভুলতে পারি না, আফসোস। কানন গাল ফুলিয়ে বললেন, উপায় থাকলে ভুলে যেতেন, তাই তো? এবার মুহাইমিন গাঢ় স্বরে উত্তর দিলেন, আমি আমার পেয়ারাকে ভুলতে চাই না। কাননের চোখ কেন যেন ভিজে গেল। জড়িয়ে ধরলেন তিনি তার সাহেবকে। আজ মনটা খুব তরল হয়ে আছে, খুব আবেগে আচ্ছন্ন। তিনি ধরা স্বরে বললেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, ঠিক আছে? নয়তো আমি খুব কাঁদবো। আপনাকে আমি খুব ভালোবাসি। জানি। আর কি জানেন? মুহাইমিন পকেট থেকে একটা শুকনো গোলাপ বের করলো। এটা কখন পকেটে ঢুকিয়েছে মনে নেই।
গোলাপটা শুকিয়ে গেছে, তবুও তিনি সেই শুকনো গোলাপ গুজে দিলেন কাননের খোঁপায়। মৃদু হেসে বললেন, এই যে আমি তোমার খোপার ওই গোলাপ কাটা। ওহো, আপনি আমার খোপার গোলাপ। মুহাইমিন মৃদু হাসলেন। উষ্ণ চুমু আঁকলেন কাননের কপালে। নিজেকে এখন 70 বছরের প্রৌঢ়টি লাগছে না। মনে হচ্ছে তিনি এখন সেই 32 বছরের যুবক। তার সামনে তার 18 বছরের অর্ধাঙ্গিনী, যাকে তিনি শাসন করেন, আহ্লাদ করেন, ভালোবাসেন। গুনগুন করে গাইলেন, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে? সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে, সূর্য সেই ঢেউয়ে অস্থিয়মান। মুহাইমিনের গাঢ় দৃষ্টি তার পেয়ারাতে আবদ্ধ। কি সুন্দর লাগছে তার পেয়ারাকে। এই পেয়ারাকে সে ভুলে কি করে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।